আচ্ছা, আমি একটা একটা করে প্রবলেমগুলোর দিকে আসি এবং কী ধরনের সমস্যাগুলো তৈরি হয় সেটা আমি একটু দেখাই। দেখেন, ওই যে একদম প্রথমে যে বললেন যে আউটলাইন নিয়ে একটা প্রবলেম বলছিলেন না, কী ধরনের প্রবলেম তৈরি হয় কে জানি বলছিলেন আউটলাইনের বিষয়টা, একটা লাইন দিয়ে যখন আমরা তৈরি করি। আচ্ছা রাজি, ধরেন আমরা এরকম একটা জিনিস তৈরি করছি, কী কী সমস্যা অ্যারাইজ করতে পারে আমরা একটু দেখি। ধরেন এখন এটার মধ্যে এই যে যখন আমরা এটা তৈরি করলাম, করার পরে যখন আমি আউটলাইনে যাচ্ছি, এটা সিলেক্ট করে বা এখানে আমরা একটা আউটলাইন ভ্যালু দিব। ধরেন এখানে একটা আউটলাইন, এই যে আমি যদি এইভাবে আউটলাইন ভ্যালু দিই বা লিখি, যাই করে একটা দিলাম, এরপরে যদি আপনি আবার যান তাহলে কিন্তু আপনার তাইলে হয়তো এই যে এখানে এটাকে এক্সট্রুড করলে তখন তো স্বাভাবিকভাবেই একটা সমস্যা হবে। আমার মনে হয় রাজীব এভাবে যান নাই, ঠিক না? আপনি লিখে দিছিলেন, রাইট? এই যে এখন এক্সট্রুড করলে এটা একটা উল্টাপাল্টা রেজাল্ট দিবে। আচ্ছা, তবে রাজীব আসলে এভাবে যায় না। রাজীবের যে প্রবলেমটা হয়েছে সেটা একটু অন্যরকম, হয়তো ওর ওভারল্যাপিং হওয়ার চান্সটা সবচেয়ে বেশি, এবং মেবি ওই জিনিসটা দেখলে আরও ক্লিয়ারলি বলা যাবে যে ওভারল্যাপিংটা কীরকম আমি জানি না। আপনি যখন এটা বানাইছেন, এই যে লাইনটা যে আমরা তৈরি করি, যদি কোনো কারণে ধরেন আপনি এটা এদিকে যাচ্ছেন, এরকম করছেন না, কোনো কারণে যদি কোনো একটা জায়গায় কোনো লাইন যদি ওভারল্যাপিং হয়, যে এই টাইপের, ধরেন কোনো কারণে কোথাও এরকম একটা ওভারল্যাপিং টাইপের কিছু হয়েছে, যদি এরকম হয় এবং এরপরে আপনি কি করছেন একজ্যাক্ট এটাই হয়েছে তা না, এই টাইপের হয়েছে, তখন যদি আপনি ওভারল্যাপিংটা চেক করতে হবে। যদি আপনি একটা ভ্যালু দেন, ধরেন 5, এই যে আউটলাইন আসলো এবং এরপরে আপনি এটাকে যখন এক্সট্রুড করছেন, ফর এক্সট্রুড, ধরেন আপনি এক্সট্রুড করছেন এবং একটা ভ্যালু দিচ্ছেন, তখন আপনার এই যে কিছু লাইন এরকম ফাঁকা হয়ে যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, এই যে এখানে দেখেন, ওই যে মাঝখানে এটা ফাঁকা, বুঝছেন? দেখেন ওর এটা কিন্তু অনেকটা এই যে এরকম না রাজীবের, এই যে দেখেন রাজীব, আপনারটা কিন্তু এরকম হয়েছে, ঠিক এই যে এই টাইপের হয়েছে। দেখেন এখানে ফাঁকা আসছে, এই জায়গাটা এরকম দেখাচ্ছে, এই যে আমি যেমনটা দেখছি এরকমই হয়েছে। এটার কারণ হচ্ছে যে আপনি যে লাইনটা তৈরি করছেন, এই লাইনের কোনো একটা জায়গায় ওভারল্যাপিং আছে, ওভারল্যাপ হয়েছে। আপনি একটু ভালো করে খেয়াল করেন যে একটা ভার্টেক্স যদি আরেকটা ভার্টেক্সের উপরে উঠে যায়, দেন এই ধরনের প্রবলেম অ্যারেজ করতে পারে। হয়তো আপনি যখন ক্লিক করছেন, দুইটা ক্লিক পড়ে গেছে পরপর এই কর্নারে, এই কর্নারগুলো খেয়াল করেন, বুঝছেন? বেটার হয় আপনি যদি আপনার লাইনটা আমাকে দেখাইতে পারেন, হ্যাঁ, লাইনটার একটা মানে এক্সট্রুড করার আগে এই জুম আউট করে, যেরকম স্ক্রিনটা জুম আউট করে এই স্ক্রিনটা বড় করে এটার একটা স্ক্রিনশট নিয়ে পাঠান তো দেখি, যদি থাকে। আপনি এক্সট্রুডটা বাদ দেন, এক্সট্রুডটা বাদ দিয়ে যেভাবে এক্সট্রুডটা বাদ দিয়ে দেন, দিয়ে এটার একটা স্ক্রিনশট পাঠান। হ্যাঁ, এটা একটা পাঠান, তারপরে দেখি। আচ্ছা, আরেকটা যেই প্রবলেম না যেটা বলছিলেন, আরেকটা কোনটা জানো যদি আমরা দেখি। আচ্ছা, আর কি সমস্যা হয়েছিল? আচ্ছা, ম্যাডাম যেটা বললেন যে এক্সট্রুডের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, যে হয়তো এরকম আমরা নিছি, দেন আমি যেমনটা দেখাইছিলাম ওইটাতে যাচ্ছি। এই দিয়ে ধরেন আমি দিয়েছিলাম 9 আর উপর দিকে দিয়েছিলাম 7। হ্যাঁ, এটা F4 বাটনে প্রেস করলে আসবে, ফাংশন বাটন 4। এই দেখেন, এই যে ফাংশন বাটন 4 প্রেস করলাম, চলে গেল, আবার দিলে এটা আসবে। এটা হচ্ছে ওয়্যারফ্রেম অন শেডে। আপনি চাইলে এখান থেকেও চুজ করতে পারেন। এই যে এজ ফেস, এটা বাদ দিলে চলে গেল, এখানে এই যে এজ ফেসেস, দেন এটা আসবে, এই যে, ঠিক আছে এরকম। এরপরে আমরা কি করছিলাম, এটাকে কনভার্ট করলাম পলি, অ্যান্ড পলিতে কনভার্ট করে আমরা ভার্টেক্স মোডে যে এই যে ভার্টেক্সগুলো ধরে ধরে আমরা সরিয়ে দিয়েছিলাম না, যেমন এই ভার্টেক্সটা আমরা ধরলাম, দেন আর প্রেস করে, হ্যাঁ, বেজোর সংখ্যা না নিলে ওই যে আপনি কিন্তু এক্সট্রা নিতে পারবেন না। হ্যাঁ, ওই জন্য আর কি এটা হিসাব করে নেওয়া না, রাইট। এখন আপনি ওরকম 11 দেন, 13 দেন, হ্যাঁ, ওভাবে যদি বেজোর সংখ্যা নিয়ে করেন, এটা অতি দ্রুত আপনি কিন্তু করতে পারছেন। এটাই হচ্ছে
এটার সুবিধা। আমাদের কিন্তু প্রবলেম সলভ করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নইলে এটা তো একটা ইউটিউবের ভিডিও টিউটোরিয়ালের মতো হয়ে যাবে, কারণ ভিডিও টিউটোরিয়ালের তো কোশ্চেন সাথে সাথে সলভ পাওয়া যায় না, বাট এখানে আমরা সলভ করব। আচ্ছা দেখেন, এখন ম্যাডাম যেটা চাচ্ছেন যে এখানে আপনি একটা ডিজাইন করবেন, তো আমরা যদি এখানে দুইটা রাখি, এটা করলে শুধু এই দুইটা এক্সট্রুড করলে ভিতরে যাবে, বাট আমি বলছি এই মাঝেরটা সহজ। এখন বোঝা গেছে? দেখেন ম্যাডাম বুঝলেন কিনা? এই যে এখন আমি এই পুরাটা ভিতরে ঢুকাই দিতে পারবো, আবার এইটা, আবার ধরেন এখানে এই দুটা যাবে, আবার আমি এটা 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 এবং এটা এদিকে নিয়ে গেলাম, এটা ভিতরে যাবে। এই যে এখন যদি আমি এক্সট্রুড করি, দেখেন এই যে, বুঝতে পারছেন? এই ওকে, ঠিক আছে। দেন আরেকটা কি প্রবলেম ছিল? আচ্ছা, কাপের ব্যাপার। ওকে, হ্যাঁ কাপের হাতল। হ্যাঁ কাপের হাতলটা তৈরি করার আজকে আমি একটা কৌশল দেখাবো, যেটা আমাদের আজকের এই ক্লাসের মধ্যে আছে। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে, এটা কিন্তু আমরা গতদিন যে ক্লাসটা শুরু করলাম সেই ক্লাসের ধারাবাহিক একটা ক্লাস। এটা হচ্ছে আমাদের ইউজিং পলি মডেলিং টেকনিক পার্ট 2। তো এই পার্টে আমরা আরও কিছু টেকনিক দেখব পলি মডেলিংয়ের। সেই টেকনিকের মধ্যে আছে যে একটা ফেসকে আমরা চাইলে একটা লাইন বরাবর এক্সট্রুড করতে পারি, এবং এটা খুবই দারুণ একটা টেকনিক, যেটা দিয়ে এই ধরনের যে কাপের হ্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন কিছু তৈরি করতে আমাদের অনেক সুবিধা হয়। বুঝতে পারছেন? বিভিন্ন কিছু তৈরি করতে অনেক সুবিধা হবে। আপনারা কি টি পটের সেই স্পাউটটা তৈরি করতে পারছিলেন? টি পটের স্পাউট মানে যেটা দিয়ে চা ঢালে, বলছিলাম যে পরে আর ট্রাই করা হয় না। ওকে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখেন আমরা হ্যান্ডেলটা কে জানি প্রবলেমটা বললেন, হাতলটা বানিয়েছিলেন কিভাবে? এক্সট্রুড করে করে, রাইট? এক্সট্রুড করে নাকি কোনো একটা লাইন? আচ্ছা, এটা এক্সট্রুড করার একটা ওয়ে আছে, লব টাইপের, বুঝতে পেরেছি। বাট আমরা পলি মডেলিংয়ে যে কাজটা করব সেটা দেখেন, এটা টেকনিকটা অনেক দুর্দান্ত। ধরেন এখানে একটা সিলিন্ডার আছে, একটা সিলিন্ডার, তো আমরা সিলিন্ডারের হাইট সেগমেন্টটা বাদ দিয়ে দিলাম, এদিকে সেগমেন্ট যত কম নিয়ে কাজ করা যায় তত ভালো। দেন এটাকে যদি আমি কনভার্ট করি, অ্যান্ড দেন আমি এই পলিগন ফেসটা সিলেক্ট করলাম, আর প্রেস করলাম, এটা একটু স্কেল ডাউন করলাম। হ্যাঁ, এটা কি করলাম বুঝতে পারছেন তো? না বুঝলে কিন্তু বলতে হবে। বুঝছেন কি করছি? আর প্রেস করে একটু স্কেল করছি, একটা ফেস ছোট করে দিচ্ছি। ওকে, এবার দেখেন আমি করব কি, এখানে আমি এই জায়গাটায় একটা লাইন ড্র করছি, খেয়াল করেন। একটা লাইন ড্র করে এই লাইনটাকে আমি এইভাবে একটা আঁকা বাঁকা লাইন ড্র করছি। এখন আমার এই তলটা যদি এই দিক বরাবর আমি এক্সট্রুড করে নিয়ে যাই, তাহলে এটা দারুণ হয় না? হ্যাঁ, সেই কাজটা আমরা করব। তো এটা সিলেক্ট করে, যে এটা আরেকটা টেকনিক, নতুন টেকনিক আমি বলছি, আমরা আজকে দেখছি পলি মডেলিংয়ের। ধরেন এই অবজেক্টটা সিলেক্ট করলাম, দেন এই পলিগনটা আমরা সিলেক্ট করলাম। এই পলিগন সিলেক্ট করার পর এবার আমরা করব কি, সিলেক্ট করার পরে এখানে একটু যদি আমরা নিচের দিকে সার্চ করি, তাহলে আমরা দেখব যে এডিট পলিগনের নিচে একটা অপশন আছে, এটা হচ্ছে এক্সট্রুড অ্যালং এসপি লাইন। পড়া যাচ্ছে লেখাটা? এক্সট্রুড অ্যালং এসপি লাইন। এটার পাশে যে সেটিংস বক্সটা আছে, আমরা এই সেটিং বক্সে ক্লিক করব। এই হচ্ছে সেটিং বক্স। এই পর্যন্ত বুঝছি সবাই, রাইট? আচ্ছা, এই সেটিং বক্সে ক্লিক করার পর এইখানে দেখেন, এখানে একটা অপশন আছে, এই যেটা এখানে আমি যে অপশনটার উপরে কার্সরটা নিচ্ছি, এখানে কিন্তু একটা টুল টিপস দেখাচ্ছে। যেমন আমি যখন এখানে আনছি, এটা কি বলেন তো, টুল টিপসে কি বলছে? পড়া যাচ্ছে? পিক এসপি লাইন। এটা হচ্ছে, এটা কি? এক্সট্রুড অ্যালং এসপি লাইন, রাইট। এটা আবার ট্যাপার অ্যালং এসপি লাইন। তো আমরা যদি এটা অন করি, এটা অন করে দিলাম, হ্যাঁ এটা অন করলাম, ভালো কথা।
তারপরে পিক অ্যাসপিলাইন বাটনটা, কারণ আমি এই অ্যাসপিলাইনটা পিক করতে যাচ্ছি, বাট এটা কিন্তু আমাকে এখন সফটওয়্যার এখন আমাকে পিক করতে দিচ্ছে না, পিক অপশনটা আসছে না, আমি পিক পাচ্ছি না। বাট আমি যদি এই কমান্ডটা অ্যাক্টিভ করে দিয়ে আসি পিক অ্যাসপিলাইন, দেন হ্যাঁ আমি তখন কি করতে পারবো, এটাকে পিক করতে পারবো। হ্যাঁ, দেন আই ক্যান পিক ইট। আমি এটাকে অন করলাম, এই যে পিক অ্যাসপিলাইন। এবার দেখেন এটাকে যখন আমি অন করে দিলাম তখন কিন্তু আমি এই সুযোগটা পেয়ে যাব। হ্যাঁ, এটা আমার সিলেক্ট থাকবে। দেন আমি এটা অন করলাম, দেন আমি এই যে দেখেন এই যে এখানে ক্লিক করছি, একটা ছোট্ট ডটেড আসছে। এবার দেখেন কার্সর উপরে গেলে কার্সরটা কিন্তু এই যে কার্সরটা যখন আমি নিয়ে যাচ্ছি এই লাইনের উপর, এটা প্লাস চিহ্ন হচ্ছে, মানে ক্রিয়েট মোডে যাচ্ছে এবং এটা ইয়েলো কালার হচ্ছে। এবার যদি আমি ক্লিক করি তাহলে দেখেন সাথে সাথে এটা এভাবে চলে গেছে। ঠিক লাইনটা ফলো করতে পারে নাই বিকজ সেগমেন্ট, ল্যাক অফ সেগমেন্ট, বাট সে কিন্তু এক টানে এদিকে চলে গেছে। এবার এই যে এটা হচ্ছে সেগমেন্ট, দেখেন টুল টিপে দেখাচ্ছে দিস সেগমেন্ট। সো আমি যদি এখন সেগমেন্ট ইনক্রিজ করি, হ্যাঁ মোটামুটি সেগমেন্ট ইনক্রিজ করলাম। তারপরে এটা হচ্ছে আমার রোটেশন। হ্যাঁ, এই যে এটা যদি একটু আনচেক করে দেই একদম লাইনের উপরে, আর নইলে এভাবে যাবে। এই যে আনচেক করলাম, হ্যাঁ তখন একদম ঠিক এটার সাথে অ্যালাইন হয়ে গেল। দেখছেন দারুণ না? তার মানে এখন একটা হ্যান্ডেল তৈরি করা কিন্তু কঠিন কোনো ব্যাপার হবে না, কি বলেন? এই কাজটুকু করার পরে অবশ্যই আমাদের টিক চিহ্ন ওকে করে বের হয়ে আসতে হবে। ওকে, তো তার আগে আমি যদি চাই যে উপরের দিকটা একটু সরু করব, তাহলে এখানে আরেকটা অপশন আছে ট্যাপার। ট্যাপার কি জিনিস আপনারা জানেন, এটা দিয়ে যে আমরা এইভাবে চাইলে একটু ট্যাপারের মতো করতে পারি। ট্যাপার একটু ট্যাপার করলাম, যদি এই দিকটা একটু প্রসারিত আছে সমস্যা নেই, এটা আমাদের একটু ম্যানুয়ালি ঠিক করতে হবে। ওকে, এই দেখেন এটা এদিকে এসে একটু চিকন হয়ে এভাবে গেছে। তো যদি আমরা এই অংশটুকু পছন্দ না হয় দেন আমরা এটুকু এভাবে সিলেক্ট করলাম, পলিগন ডিলিট করে দিলাম, এটুকু পছন্দ না এতটুকু। এইভাবে আমরা একটা গাছ বানাইতে পারবো না, গাছ ট্রি বানাইতে পারবো, রাইট? এখান থেকে আরেকটা বের করলাম, এখান থেকে একটা বের করলাম, মানে ডালপালা বানাইতে পারবো। তো আমরা একটা ট্রির মতো কিছু বানাইতে পারবো, অনেক কিছুই করা যাবে। হ্যাঁ, অনেক কিছু করা যাবে এবং এটা খুব পাওয়ারফুল একটা টেকনিক। এখন এই যে এক্সট্রুড অ্যালং স্প্লাইন, এই কৌশলটা ব্যবহার করে আমরা এখন দেখব যে আমরা একটা চায়ের কাপ যদি বানাই তার হ্যান্ডেলটা আমরা কীভাবে বানাইতে পারি। তো ধরেন সিলিন্ডার নিচ্ছি, একটা কাপ বানাবো, মগ, কফি মগ অথবা চায়ের কাপ যাই বলি না কেন, একটা কফি মগ বা একটা চায়ের কাপ বানাবো। তো এটা নেওয়া হলো, যদি আমরা চাই F4 দিলাম। এখন আমি হ্যান্ডেলটা বের করবো এখান থেকে। একটা জিনিস খেয়াল করতে হবে, এগুলো আমাদের একটু পর্যবেক্ষণ করতে হয়। যেমন হ্যান্ডেলটা যে বের করব, এখানে যে প্লেনগুলো আছে কোনো একটা প্লেন যেন কোনো একটা এক্সিসের উপর লম্বভাবে থাকে। যেমন দেখেন এই লাইনের উপরে এই প্লেনটা কিন্তু লম্বভাবে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 90 ডিগ্রি কোণ। যদি 90 ডিগ্রি কোণে না থাকে, যেমন এটা 90 ডিগ্রি কোণে নাই এই প্লেনটা, অথবা যদি আমাদের এটার ধরেন এই যে সাইড যদি 18টা না হয়ে 18 না হয়ে যদি এটা হয় মনে করেন সে 20 হইলে তখন কিন্তু কোনো একটা প্লেন, দেখেন কোনো একটা প্লেন কি আমি পাচ্ছি যে এক্সিসের উপর লম্ব। আচ্ছা ধরেন 10, যদি 10 হয়, কোনটা একটা দেখা গেছে, কোনটা বলেন তো দেখি, আমি তো দেখলাম না কোনটা এক্সিসের উপর, এই সাইডে না। এই দেখেন এটা এই লাইন বরাবর আছে, এটা একদম সেন্টারে না, এই জন্য এরকম মনে হচ্ছে। এটাকে যদি একদম দেখেন, হ্যাঁ এটা একটু হলেও কিন্তু পার্থক্য আছে। আমরা এটা বড় করলে বুঝতে পারবেন তলগুলো, এই যে এইভাবে সূক্ষ্মতল। তো আমরা একটু নাম্বারটা যদি ছোট করি দেন আমরা আরো ভালো বুঝতে পারবো। যে এখন দেখেন, এখন বোঝা যাচ্ছে, এখন বুঝতে পারছেন? হ্যাঁ টেকনিক আছে। এটা কোনটা মাঝখানে, মানে এই সিলিন্ডারটাকে একদম মাঝ বরাবর তৈরি হবে। আপনি তৈরি করার পরে ধরেন এখানে তৈরি করলেন, এটাকে আপনি এখানে এক্স এর মান 0 0 করলে মাঝ বরাবর চলে আসলো।
কিন্তু তারপরে আপনি যদি চান যে না আমি সরাসরি এমনভাবে তৈরি করব যে মাঝ বরাবর তৈরি হবে, দ্যাট ইজ অলসো পসিবল। হ্যাঁ, এটা মায়া বা আদার্স সফটওয়্যার অপশনটা থাকে, বাট ম্যাক্সে এটা পসিবল। ম্যাক্সে সেই ক্ষেত্রে আমাদের একটু ভিন্নভাবে যেতে হবে। যেমন ধরেন তখন আমি যদি সিলিন্ডারটা তৈরি করি, আমার এই যে ক্রিয়েশন মেথড কিবোর্ড এন্ট্রিতে যাওয়া লাগবে, কিবোর্ড এন্ট্রি। ওকে, দেন আমি যখন কিবোর্ড এন্ট্রিতে যাব, কিবোর্ড এন্ট্রিতে যেয়ে আমি ধরেন এটার একটা রেডিয়াস দিয়ে দিলাম, অনেক বড় একটা রেডিয়াস দিয়ে দিলাম, আমি একটা হাইট দিলাম, বুঝছেন, একটা হাইট দিলাম। এবার যদি আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি, আমার এখানে ড্র্যাগ করতে হবে না, অটোমেটিক ওইটা সেন্টারে তৈরি হবে। ক্রিয়েট, ওই দেখেন সেন্টারে তৈরি হয়েছে, দেখছেন এটা। সো দিস দ্য ওয়ে, এটাও আছে, বাট এই মুহূর্তে না, এমন কোনো কথা নাই, মাঝে হইতে হবে এমন কোনো কথা নাই। তো অনেক সময় কিছু সুবিধা হয়, সেটা ভিন্ন, তো এটা জানা থাকলে ভালো। তো যাই হোক, দেখেন এই যে এই তলগুলো কিন্তু কোনোটাই 90 ডিগ্রিতে নাই, মানে এই তলের সাথে লম্ব হবে না। সো আমি যদি এখান থেকে হ্যান্ডেল বের করি, হ্যান্ডেলটা বাঁকা হবে, ঠিক না? তো আমাদের এমন একটা নাম্বার চুজ করতে হবে যেন একটা প্লেন এই যে কোনো একটা এক্সিসের উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা হচ্ছে যে একটু প্রফেশনালি দ্রুত কাজ করার একটা কৌশল, যদি আমরা বিষয়গুলো বুঝি। তো আমি এটাকে যদি 16 করি, 16, এখন কি আছে দেখেন, 16 করলেও কিন্তু পাচ্ছি না। বাট আমি যদি এটাকে 14 করি, 14 করলে একটা তল পাওয়া যাচ্ছে, দেখেন এই যেটা, এই তলটা দেখছেন, এটি কিন্তু এক্সিসের উপর লম্বা আছে। তার মানে এখান থেকে আমি হ্যান্ডেলটা বের করতে পারবো। এই যে এটা, এই তলটা, এই যেখানে যতগুলো তল আছে, এই অক্ষের উপর লম্বা আছে, সো এখানে করা যাবে, ফাইন। তো সেই জন্য আমি এটা আগের থেকে এই জিনিসটা একটু বুঝতে হবে, আমার 14টা নিতে হবে। এটা যে আমি জোড় সংখ্যা নিলেই হবে তা না, কারণ 16 নিলাম হইল না, দেখতে হবে কোন কোন নাম্বারের ক্ষেত্রে হয়। 10 হবে, 14 হলো, এরকম দেখবে। তো যাই হোক, এটা অবশ্য বিগ ইস্যু না, এটা কাজ করতে করতে আপনারা যখন প্রবলেমে ফেস করতে করতে শিখে ফেলবেন, এটা ঠিক। এবার যদি এটাকে আমরা কনভার্ট করি, রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কনভার্ট করলাম এডিটেবল পলিতে, ঠিক আছে? এটা আমরা কনভার্ট করলাম এডিটেবল পলি, ওকে, পলিতে কনভার্ট করলাম। তো এটা কনভার্ট হয়ে গেল। যখন এটা কনভার্ট হলো, তখন আমরা এটাকে এই পলিগনের যে নিয়মকানুনগুলো সব কিছু এখানে এখন কিন্তু অ্যাসাইন করা যায়। ধরা যাক পলিগন এটা সিলেক্ট হলো, হ্যাঁ, আচ্ছা। এবার এটাকে যদি আমরা এক্সট্রুড করি, এটা ভিতর দিকে তো যাবো, আপনি এক্সট্রুড করে গেছেন, তাই না? তো এটা ভিতরে আসছেন কীভাবে কাপ বানানোর সময়? এখানে একটা কমান্ড আছে, এটা হচ্ছে ইনসেট। ইনসেট করতে হবে, ইনসেট। এই দেখেন ইনসেট একটা কমান্ড, এটা নতুন আমরা শিখছি। ইনসেট কমান্ড, আমি যদি অপশন বক্সে যাই, যে এই যে এখান থেকে আমি ইনসেট করতে পারি ভিতর দিকে, এটা এরকম ভিতরে একটা তল তৈরি করতে পারি, নেগেটিভ ভ্যালু দিয়ে এরকম ইনসেট করতে পারি। ওকে, ইনসেট করলাম, এই টিক চিহ্ন দিতে হবে, ইনসেট। তাহলে এখানে একটা প্লেন তৈরি হলো। এবার আমরা এটাকে ডাউন যদি করি, রাইট বাটন ক্লিক করে এক্সট্রুড, অথবা অপশন বক্স, অথবা এখান থেকে ডাইরেক্ট এভাবে নিয়ে এক্সট্রুড করে করে আমরা এটাকে ভিতর দিকে নিয়ে যেতে পারি, এই পর্যন্ত এক্সট্রুড, ঠিক আছে? এবার এটা রাইট বাটন ক্লিক করে ইনসেট, সরাসরি আপনি এভাবে ইনসেট করতে পারেন, এই ভিতরে ইনসেট করাটা দরকার আছে, ইনসেট। একইভাবে তলাটা ইনসেট, বোঝা গেল? তলাটাকে আমরা চাইলে এভাবে ইনসেট করতে পারি। তারপরে এটাকে আবার রাইট বাটন ক্লিক করে এক্সট্রুড, এটা হচ্ছে আপনি কুইক কাজটা করতে পারবেন। এক্সট্রুড বেশি গেলে ওই যে ব্ল্যাক হয়েছে, মানে ক্রস করে গেছে আমার উপরের তলটা, সো ব্ল্যাক হওয়া যাবে না, এ পর্যন্ত রাখেন। দেন আমরা রাইট বাটন ক্লিক করে ইনসেট, ইনসেট, এই। তো এই যে একটা জিনিস আমি বলি, এটা মানে আমাদের রেকর্ডিংটা তো জরুরি আমরা জানি, কিন্তু রেকর্ডিংয়ের একটা নেগেটিভ সাইড হলো অনেকে হয়তো একটু কোনো কাজের ঝামেলা তৈরি হলে ভাবে যে ক্লাসে না গেলেও তো চলে, কারণ যেহেতু রেকর্ড তো আমি পাবো, তাই না? এরকম একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হয়। এটা আমি অন্যান্য স্টুডেন্টদের, অন্য বিভিন্ন ইনস্টিটিউটের স্টুডেন্টদের মধ্যে এটা দেখছি। আর গতবারের রেকর্ডটা ভালো ছিল না, কি বলেন? ক্লিয়ার ছিল না স্ক্রিন? হ্যাঁ, অনেক সময় হয় কি স্যার, আমরা নেটের কারণে, আমি যেমন এখন যেমন আপনারা অনেক পরে দেখছি, কথা আগে শোনা যাচ্ছে, এটা আমার নেটের কারণে হয়। রাইট।
না এই কারণে রেকর্ডটা হলে ভালো হয়। হ্যাঁ, রেকর্ডটা ভালো, রেকর্ডটা তো আমরা দিতে চাই, কিন্তু রেকর্ডের মানে একটা সাইড এফেক্ট হচ্ছে অনেকে তখন ক্লাসের ব্যাপারে ভাবে যে এটা তো রেকর্ড পাওয়াই যাবে। হ্যাঁ, ধরেন একটু এটা তো আমরা মানে হিউম্যান ব্রেন কম্পেয়ার করে যে আমার একটা কাজ আছে কোনটা ইম্পর্টেন্ট, তখন সে দেখে যে এটা তো আমি একটা অপশন পাচ্ছি। হ্যাঁ, আমি যদি ক্লাসটা নাও করি এখন, এটা তো পরে রেকর্ড দেখবো, আমি রেকর্ডটা দেখে নিব। কিন্তু এটা ঠিক না, কারণ আমাদের এখনকার ক্লাসগুলো যে হবে এগুলো কিন্তু মেনলি প্রবলেম সলভ করে করে আগাবো। দেখেন আমার এখানে কোর্স আউটলাইনের এখানে কিন্তু ডিটেলিং নেই। এটা কিন্তু আমার এই ক্লাসগুলো, এটা কিন্তু আমি শুরুতে বলছিলাম না যে এটা একটা টু ওয়ে, এটা কিন্তু একটা ইন্টারেক্টিভিটি থাকতে হবে, তাহলে আমরা ভালো শিখতে পারবো। প্রথম দিকে ইন্টারেক্টিভিটি করার সুযোগ কম থাকে, কারণ আপনারা অনেক কিছু তখন জানেন না, বাট এখন কিন্তু আপনাদের ইন্টারেক্ট করার মতো নলেজ চলে এসছে। যে কারণে হয়েছে কি, শুরুর দিকে দেখবেন যে একটা ক্লাস, দেখেন শুরুর দিকে ক্লাসগুলোতে অনেক ডিটেলিং ছিল, মানে একটু এক্সপ্লেন করা ছিল ভেঙে ভেঙে যে আমরা কী কী দেখবো, কোনটা কোনটা যাব। পরের দিকে এখন কিন্তু আস্তে আস্তে এটা ডিটেলিংটা কমে যাবে, কারণ এখন আমি শুধু একটা গাইডলাইন যে এটা কি ইউজ অফ পলি মডেলিং টেকনিক পার্ট 3। এখন এই পলি মডেলিং টেকনিকের লক্ষ লক্ষ জিনিস আছে, আমি শুধু এই পলি মডেলিং টেকনিক এই 7 নাম্বার ক্লাস বা এই 6 নাম্বার ক্লাসের উপর ভিত্তি করে এটা ধরেন 6 মাসটা না ক্লাস নিলেও শেষ হবে না, বা 1 বছর ধরেও নেওয়া যাবে, বুঝছেন? আমি তো সেটা করতে পারবো না, তাহলে এখানে আমি কি করব, এটা দেখতে হবে আপনারা কিভাবে আগাচ্ছেন, আপনাদের কী প্রবলেমগুলো হচ্ছে আপনাদের কাজের মধ্য থেকে, এবং আপনাদের ফিডব্যাকটা পেয়ে সেই ফিডব্যাক অনুসারে কিন্তু আমি এখানে জিনিসটা অ্যারেঞ্জ করি। এই জন্য আমার এক এক ব্যাচে এক এক রকম হয়। ধরেন এই সেম ক্লাস হয়তো আরেকটা ব্যাচে করছে একরকম হবে, আমার লাইভ ক্লাসে দেখবেন কিছু মিল পাবেন, কিছু আবার অন্য হবু মিলবে না। হ্যাঁ, তো এরকম কিন্তু হয়। যেমন আজকে আমরা যে টপিকসগুলো চুজ করছি, এটা কিন্তু আপনাদের বিষয়গুলো দেখে নিয়ে আমরা চুজ করছি, যে কাপ বা এটার উপর বেস করে আমি একটা জিনিস চুজ করছি যেগুলো আপনাদের মডেলিংয়ের জন্য দরকারি হবে। হ্যাঁ, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাজে এটা একটু আমি যে কথাগুলো বলছি হয়তো রেকর্ড থাকবে, এটা অন্যরাও শুনবে। সো পারতপক্ষে মানে একান্ত যদি প্রবলেম না হয় তাহলে ক্লাস মিস না করা ভালো। আর এই ক্লাসে আসার মেইন উদ্দেশ্য যে আপনাদের প্রবলেমগুলো আপনারা সলভ করবেন, কারণ টিউটোরিয়াল কিন্তু প্রচুর আছে। আপনারা বোধহয় জানেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় 250 মতো বোধহয় ভিডিও টিউটোরিয়াল আছে না? ম্যাক্স মায়া বিভিন্ন কিছুর উপরে আরও টিউটোরিয়াল আছে আমার তৈরি করা। হ্যাঁ, তো ওই যে 24টা ক্লাসের একটা ভিডিও তো ওইখানেও আছে যে সিমিলার টাইপের কোর্স। তাহলে ওই কোর্সটা কেউ যদি এখান থেকে দেখে করে, আপনাদের কেউ কেউ তো দেখছেন অলরেডি, হ্যাঁ আপনি কিছুটা উপকৃত হবেন। কিন্তু এই ক্লাসে যেমন সরাসরি আপনি ইন্টারেক্ট করতে পারছেন বা আপনার কোনো প্রবলেম হলে আপনি সলভ করে নিতে পারছেন, এটার মতো কিন্তু হবে না। গ্যাপ কিন্তু একটা থাকবে, তাই না? গ্যাপ কিন্তু একটা থেকে যাবে, এবং থেকে যাবে। আপনি হয়তো একটা বিল্ডিং তুলে ফেলবেন, হঠাৎ মাঝে কোনো একটা গ্যাপ থাকবে যেটা আপনি নিজেও বুঝবেন না। ভালো কাজ করতেছেন হঠাৎ করে আটকে যাবে। তো সেই জন্য ক্লাসে অ্যাটেন্ড করাটা অতীব জরুরি। মানে একান্ত যদি কারো কোনো প্রবলেম না, একটা দুইটা ক্লাস সমস্যা হইতেই পারে, এটা আমরা বলি না যে উই আর হিউম্যান বিং, আমাদের সমস্যা আছে, পারিবারিক সামাজিক অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, সেটা সমস্যা না। হ্যাঁ, তো কিন্তু এটা আমাদের কিন্তু দেখেন আজকে কিন্তু নর্মালি 24-25 জন, আমি বাদ দিলে মানে 18 জন, 18 8 5 13 মানে প্রায় 5-6 জন বোধহয় অ্যাবসেন্ট, ঠিক না? 18 জন আছে। না, তারপরেও যে এই যে তো না, কারো হয়তো একান্ত কোনো জরুরি কোনো সমস্যায় পড়তে পারে মেবি, সেই কারণে হয়তো বা কেউ বাদ দিতে পারে, একটা ক্লাস মিস হবে, কিন্তু একসঙ্গে এত জনের হবে। এখন এটা হয় যে ক্লাস রেকর্ড, গত ক্লাসের রেকর্ডটা নিশ্চয়ই খুব ভালো ছিল, আমি ধারণা করছিলাম যে কেউ কেউ ভাবতে পারে যে না ক্লাস তো যেমন দেখি ওর থেকেও ভালোই আসে রেকর্ড, সো রেকর্ড দেখলেই চলবে। এরকম কেউ যদি ভাবে তাহলে কিন্তু তখন আমাদের ক্লাস রেকর্ডটা একটু এডিট করে আরও শর্ট করে দেওয়া হবে, কি বলেন না? যাক, তবে মানে এটা আপনাদের ভালোর জন্য আর কি। আমরা তো আপনাদের যেটাতে ভালো শিখতে পারবেন সেটা করার চেষ্টা করব, সবাই যেন ভালো শিখতে পারে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি সবাই আমরা প্রেজেন্ট থাকার চেষ্টা করব, এটা খুব জরুরি। ওকে, তো দেখেন এই যে আমরা একটা, এটা এখন কি হলো, এটা একটা মগ না, এটা একটা মগের মতো হচ্ছে, হ্যান্ডেল দিলে এটা একটা কফি মগ বা একটা কাপের মতো হবে, এটাকেও আমরা কিন্তু ডিজাইন করতে পারবো। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন, এটা এই অবস্থায় তো আসলে হয় না, এটাকে স্মুথ করার দরকার। তা আমরা স্মুথ করবো কিভাবে? স্মুথ করার জন্য অনেকগুলো ওয়ে আছে।
এই যে পপ আপ যে মেনুটা খুললো, এখানে যে নাম স্টগল একটা অপশন আছে দেখেন, নাম স্টগল, রাইট? এই নাম স্টগল যদি আমরা চুজ করি তাহলে এখানে একটা অপশন বক্স আসবে, যার মধ্যে এখানে বলছে যে ইটারেশন, ইউজ নামস। আমরা যদি ইউজ নামসে ক্লিক করি এবং স্মুথ রেজাল্ট, এই যে এবার যদি আমি ইটারেশন ভ্যালু 1 বা এরকম একটা 1 2 একটা ভ্যালু দিই, এবং তারপরে যে এখান থেকে স্মুথনেস আমরা যদি এগুলো অ্যাপ্লাই করি, যে কোনো একটা স্মুথনেস, তখন এটা কিন্তু সেই স্মুথনেসটা এখানে চলে আসবে। এটা একটা বিষয়, দেখ এটা স্মুথ হয়ে গেল, রাইট? এটা একটা ওয়ে, হ্যাঁ, স্মুথ করার জন্য। তো জিনিসটা দেখেন স্মুথ একটা মগের মতো হয়ে গেছে। ওকে, তো আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা যদি এভাবে যেতে না চাই, আগের অবস্থায় ব্যাক করলাম, এভাবে আমরা যাব। তো কীভাবে যাব? আমি নাম স্টগলে যেতে চাচ্ছি। হ্যাঁ, নাম স্টগলের চেয়ে বেটার হচ্ছে যে যদি আপনি এটার মধ্যে টার্বো স্মুথ একটা মডিফায়ার আছে, টার্বো স্মুথ, এই মডিফায়ারটা যদি আপনি অ্যাপ্লাই করেন দেন এটা কিন্তু অনেক বেশি ভালো। সো আমরা টার্বো স্মুথটা অ্যাপ্লাই করব। সো এটা সিলেক্ট অবস্থায় আমরা যাব এখানে মডিফায়ার লিস্ট থেকে এখানে ক্লিক করব, দেন টি ফর টার্বো, টার্বো স্মুথ। দেখেন একটু খুঁজে নেবেন টার্বো স্মুথ, টার্বো কোথায় আছে দেখেন তো, এই যে টার্বো স্মুথ, রাইট, টার্বো স্মুথ। তো টার্বো স্মুথ দেখেন এটা অ্যাপ্লাই করার সাথে সাথে এটা কন্ট্রোলটা ভালো, এখানে এটা কিন্তু স্মুথ হয়ে গেল। হ্যাঁ, বেশি স্মুথ হয়ে গেছে না মগটা? ওকে, এই যে এরকম একটা স্মুথ মগ তৈরি হয়েছে। আমরা অন্য কোনো একটা লাইট কালার বা কোনো কালার দিয়ে দেখতে পারি। ওকে, আচ্ছা, এখন এটা এই যে চোখটা যদি অফ করে দিই, আবার এটা স্মুথ হলো, ভেরি গুড। এখন এই যে ইটারেশন, এই ইটারেশনের কারণে কিন্তু স্মুথনেসটা আসছে এই ভ্যালুটার জন্য। যদি আমি ভ্যালুটা 0 করে দিই তাহলে এটা অ্যাপ্লাই করার পরেও কিন্তু এটা স্মুথ শো করবে না, কারণ ইটারেশন 0। বাট আমি যদি ইটারেশন ভ্যালু ধরেন 1 দিলাম, স্মুথ, 2 দিলে আরও স্মুথ। এই যে সেগমেন্ট দিয়ে বুঝবেন যে এই দেখেন এগুলোর সংখ্যা কিন্তু বাড়বে। 3 যদি দেই আরও স্মুথ, কিন্তু এটা না 3-র চেয়ে আর বাড়তে যায় না। কারণ এটা করলে কি হচ্ছে, এই যে আমি কিবোর্ড থেকে একটা বাটনে চাপ দিলাম 7, দেখেন এখানে আমার এটা কি কোন বাটনে চাপলাম বলেন তো? কিবোর্ডে 7 চাপলে দেখাচ্ছে টোটাল পলিগন, টোটাল ভার্টেক্স। এটা আমি অন করে নিলাম, হ্যাঁ অনেক ভারী হয়ে গেছে। দেখেন এটার পলিগনের সংখ্যা 31,000, 31,360। বাট আমি যদি ইটারেশন 2 দেই তাহলে পলিগন কত হচ্ছে? 7,000। দেখেন কোথায় 7,000 হয়ে গেছে, বাট স্টিল ইট লুকস স্মুথ, রাইট? হ্যাঁ, এটা কিন্তু এখনই স্মুথ দেখাচ্ছে, ঠিক আছে, এটাও কিন্তু চলে। তাহলে আমি কেন শুধু এটা 33,000 করি? দিস ইজ ইঞ্জিনিয়ারিং, এবং এটা আমাদের বুঝতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যেটা কম পলিগন দিয়ে পারেন ওটা কখনোই আপনি বেশি পলিগনে যাবেন না। আর 3, 4, 5-এর উপরে দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করে দিবেন। একটু বেশি দিলে এত ভারী হবে আপনার সফটওয়্যার, হ্যাঁ, ক্র্যাশ করতে পারে। মুহূর্তের মধ্যে দেখবেন সফটওয়্যার ক্র্যাশ করে বন্ধ হয়ে গেছে। যদি আপনার ভিডিও মেমোরি মানে এক্সস্টেড হয়ে যায় বা ফুল হয়ে যায়, দেন এটা কিন্তু আপনার সফটওয়্যার ক্র্যাশ করতে পারে। সো এটা বুঝে শুনে বাড়াতে হবে। তবে সাধারণত 2-3-এর বেশি যাওয়ার প্রয়োজন হয়। দেখেন 1 যদি দেই, 1ও কিন্তু মোটামুটি স্মুথ, নট ব্যাড, 1ও কিন্তু চলে। বাট 1 যখন দিলাম, ভার্টেক্সের সংখ্যা দেখেন 982 মাত্র। আর যখন আমি 2 দিচ্ছি, ভার্টেক্সের সংখ্যা 3,000। কোথায় 900 থেকে একবারে দেখেন 3,000 না তো 4,000, 3,900, প্রায় 4,000। যখন আমি এটা 3 দিচ্ছি, 15,000, 900 থেকে 15,000। তো দেখেন কত গুণ বেড়ে যাচ্ছে, রাইট? তো আশা করি বুঝতে পারছেন যে এটা কত দ্রুত বেড়ে যায়। সো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা অকারণে বাড়াবো না। যদি খুব ক্লোজ শট নিতে হয় তখন আমরা হয়তো বাড়াইতে পারি, কিন্তু অনেক লং শট আছে। আপনি যখন শট নেবেন একটা সিনের, যদি আপনার অবজেক্টটা অনেক দূরে থাকে, অ্যাকর্ডিং টু স্ক্রিপ্ট, আপনার তো একটা স্ক্রিপ্ট থাকবে, এটার কিন্তু একটা প্রোডাকশনের ফেজ আছে, যে প্রি প্রোডাকশন, প্রোডাকশন, দেন পোস্ট প্রোডাকশন, এরকম থাকবে। তো আপনি যদি এটা আপনার প্রি প্রোডাকশনে যদি থাকে যে এটা আসলে আপনার ওই অবজেক্টটার কাছে ক্যামেরা যাবেই না, তাহলে এটা এত বেশি স্মুথ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কম রাখবেন, তাহলে আপনার সিনটা, আমরা সহজভাবে বলি যে সিনটা কম ভারী হবে। আর সিনটা কম ভারী
আপনার বাজেট সেভ হবে, মানে আপনার রেন্ডার টাইম বাঁচবে এবং আপনার বাজেটটা সেভ হবে, মেমোরি বা আপনার কম্পিউটার রিসোর্স সেভ হবে। সো দিস ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ওকে, এবার আসেন এটার হ্যান্ডেল। তো যাই হোক, আমরা এখানে 1-এ থাকলাম। এবার এটার হ্যান্ডেল, এখানে আরও অনেক অপশন আছে। যাই, তো আমরা যদি এখানে যাই একটু দেখি যে কোন তলটা যেন 90 ডিগ্রিতে ছিল, এই পাশের তল। কাজেই আমার এই যে পলিগনের যে আমি যদি এইটার থেকে এইখান থেকে হ্যান্ডেলটা বের করতে চাই, অথবা এ পাশেও করা যায়, এখান থেকে হ্যান্ডেলটা বের করব। ওকে ফাইন। এটা মানে কোনটা? এটা মানে হচ্ছে এই যে এখানে দেখেন, আমি এটা দেখলাম এখান থেকে হ্যান্ডেলটা বের করব। এইবার আমি এটাকে বড় করে নিলাম। দেন আমি যাচ্ছি এসপি লাইনে। এসপি লাইনে যে এখানে আমার এই মগের হ্যান্ডেলটা যেমন, মানে আপনি ঠিক যেই ডিজাইন চাচ্ছেন ডিজাইন মতো এখানে একটা লাইন ড্র করেন। বুঝা গেছে? ডিজাইন মতো আমরা একটা লাইন ড্র করলাম, এবং যদি প্রয়োজন হয় স্টিল নাও, হ্যাঁ, উই ক্যান রিঅ্যাডজাস্ট দ্য লাইন। আমরা এটাকে আবার একটু রিঅ্যাডজাস্ট করি, এখানে দিলাম। দেন এটাকে হয়তো বা একটু এরকম আনতে পারি। এরকম এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কেমন দেখতে যাচ্ছেন, আপনার হ্যান্ডেলটা কেমন করতে যাচ্ছেন, এটা আপনার ডিজাইনের উপরে, অথবা ক্লায়েন্টের ডিজাইন যদি থাকে, ক্লায়েন্টের ডিজাইনের উপর নির্ভর। তো যাই হোক, ধরেন এটাকে আমরা এভাবে সেট করলাম। সেট করার পর আমরা কি করব? এই যে আজকে যে প্রথমে গুরুত্বপূর্ণ যে কমান্ডটা আমরা শিখলাম পলিগনের, এই যে পলিগনটা সিলেক্ট আছে। দেন এবার কি করতে হবে বলেন তো? আমাদের কি কমান্ড দিব আমরা? মনে করতে পারেন কমান্ডটা কি হবে? ইনসেট। ইনসেট না, extrude along SP line। এটা অ্যাকচুয়ালি আমাদের কমান্ড, বুঝছেন? extrude along SP line, এই কমান্ডটা আমরা অ্যাপ্লাই করব। সো এটা সিলেক্ট অবস্থায় আমরা এখানে খুঁজে দেখব যে আমাদের এডিট পলিগনের নিচে পাবেন। এটা নিচে যান, এই যে extrude along SP line, extrude along SP line। আপনি চাইলে সেটিংসে যেতে পারেন, যদি মনে করেন আমার সেটিংস দরকার নাই, এখানে ক্লিক করলে আপনি যাবেন। দুইভাবে করা যায়। ধরেন আপনি সেটিংসে গেলেন, তাহলে সেটিংস বক্স আসলো। দেন এখান থেকে এই যে পিক এসপি লাইন, দেখেন পিক এসপি লাইন, রাইট? সো এটা পিক করে চলে আসলো। বোঝা গেছে ব্যাপারটা? এই পর্যন্ত কি আমরা বুঝলাম? ক্লিক দিলাম, এই তাহলে দেখেন এটা অটোমেটিক্যালি আমরা কিন্তু লাইনটা পেয়ে গেছি। এখন এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করব। এই অ্যাডজাস্টের যে ওয়েটা, এটা একটা নিয়ম মেনে করতে হয়। এই যে আমাদের যে গাইডলাইন আছে, এখানে যে সেগমেন্টগুলো আছে, আমরা চাইলে আরও দু একটা সেগমেন্ট বাড়িয়ে নিতে পারতাম। হ্যাঁ, ধরেন আমি বাড়িয়ে নিই, ঠিক আছে, নো প্রবলেম। বাট এখন আমরা করব কি, এটাকে একটু কারেকশন করার জন্য এটার ভার্টেক্স মোডে যাব এবং এই সেগমেন্টগুলোকে এমনভাবে সেট করব যেন এই সেগমেন্টগুলো এই লাইনের উপরে মোটামুটি 90 ডিগ্রি মানে লম্বালম্বি থাকে। যেমন ধরেন এই যে এটা একটা কৌশল, এরকম যেন থাকে। যেমন ধরেন এটাকে টেনে এদিকে নিলাম, তাহলে এই লাইনের উপর এটা এখন 90 ডিগ্রি। বোঝা যাচ্ছে কি বলছে? বুঝতে পারছেন তো? এই যে দেখেন, এটা কিন্তু 90 ডিগ্রি না, ঠিক না? সো এটাকে যদি আমি একটু উপর দিকে নিয়ে যাই, মোটামুটি একদম 100% 90 ডিগ্রি হয়তো হবে, নট নেসেসারি। বাট এই যে এখন দেখেন 90 ডিগ্রি। আবার দেখেন এই কোণটা কি 90 ডিগ্রি? না, এটা 90 ডিগ্রি না। সো হয় এটাকে এদিকে আনতে হবে, অথবা এটাকে এদিকে আনতে হবে। তখন এটাকে আমি এদিকে টেনে দিলাম এবং এটাকে একটু টেনে দিলাম। দেন এবার এই লাইনের উপর এটা কিন্তু 90 ডিগ্রি হলো। একইভাবে এটাকে আমি টেনে দিচ্ছি, এখানে একইভাবে এটাকে আমি টেনে দিচ্ছি, একইভাবে এটাকে টেনে দিচ্ছি। ওকে,
আছে? আমি কি এটা বুঝতে পারলাম কি বলছি? ভেরি গুড, ওকে। এইবার দেখেন এই যে মোটামুটি জিনিসটা কিন্তু সেট হয়েছে। এখন এটা জোড়া দিব কি করে? এটা আগের ক্লাসে বলছিলাম, দেখি মনে আছে কিনা। কি করে জয়েন করব? ব্রিজ, রাইট। আরেকটা জিনিস আছে ব্রিজ ছাড়া, সেটা হচ্ছে কি, সেটা হলো এই ভার্টেক্সগুলো আমরা ওয়েল্ডিং করতে পারি, বুঝছেন? ওয়েল্ডিং, হ্যাঁ, আমি দুইটা অপশন দেখাবো আপনাদের। একটা হচ্ছে ওয়েল্ডিং, আরেকটা এটা, দুইভাবে আমি জোড়া দিব। তো সেই জন্য এটার আমি একটা ডুপ্লিকেট করে রাখি পাশে। এটাকে আমি ওয়েল্ডিং করে জোড়া লাগাবো, আর এটাকে ব্রিজ কমান্ড দেব। এটা সিলেক্ট করি, দেন পলিগন, এটার এই পলিগন সিলেক্ট আছে, কন্ট্রোল দিস পলিগন অ্যান্ড দেন ব্রিজ, অ্যাপ্লাই ব্রিজ কমান্ড। এটা ব্রিজ হয়ে গেল, জোড়া লেগে গেল। এটাই শর্টকাট, দারুণ হয়ে গেছে। এবার আমরা পলিগনে যাই এবং আমাদের টার্বো স্মুথ উপরে লেভেলে যাই, যে ইটারেশন ভ্যালু 1 করি। দেখেন ইটারেশন ভ্যালু 2 দিয়ে রাখলাম। এই তো এখানে আমাদের স্মুথ হ্যান্ডেলের একটা চাইলে আমরা হ্যান্ডেলটা বড় ছোট করতে পারি, সেটা আমাদের বিষয়, ডিজাইনের উপর ডিপেন্ড। বাট আমরা খুবই স্মুথ একটা পেয়ে গেছি। যদি এটাকে চিকন করতে চাই করতে পারবো, মোটা করতে চাই করতে পারবো, কিন্তু আমরা একটা স্মুথ একটা মগ। এবং এই যে এখানে দেখেন যে এটার যে ট্রানজিশনটা অ্যাকচুয়ালি এরকমই তো হয়, যেটা জোড়াটা দেখছেন, এই জোড়ার জায়গাটা দেখেন কীভাবে জয়েন্টটা হয়েছে। দিস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের জয়েন্টটা কিন্তু এরকম দিতে হবে, বোঝা গেছে? হ্যাঁ, কি বলছিলেন? আচ্ছা, না আপনার বোধহয় সমস্যা করছে, আমারটা ঠিক আছে না? হ্যাঁ, আমারটা তো সবাই ক্লিয়ার দেখছেন নাকি? ওকে, ফাইন। তো দেখেন এইটা একটা ওয়ে। এখন এই অবস্থাতেও যদি আপনি চান যে এটা আরেকটু ডিজাইনে কোনো চেঞ্জ আনবেন, যেমন এটাকে একটু পাতলা করবেন এই হ্যান্ডেলটা, সেটা করতে পারবেন। কিভাবে? এই অবস্থায় দেখেন, এরকম অবস্থায় জাস্ট ভার্টেক্স মোডে যান, কিন্তু এটা আবার আনস্মুথ অবস্থায় চলে আসলো। তখন এই যে এখানে একটা বাটন আছে শো এন্ড রেজাল্ট, এটা যদি অন করে দেই স্মুথ অবস্থায় চলে আসছে। এবার F3 দিলে পরে শেডেড মোড। এখন এখানে বসে বসে আপনি এটা কারেকশন করতে পারেন। ধরেন এই জায়গাটা একটু পাতলা করবে, এটা ধরি, দেখছেন একদম নরম একটা রাবারের মতো বা নরম মাটির মতো। আমরা এটাকে ধরে ধরে এরকম স্মুথলি, হ্যাঁ একটু পাতলা করে, ঠিক আছে? এভাবে করে আপনার একদম নিখুঁত একটা মডেল তৈরি করবেন। এবং এই মডেলগুলো কিন্তু বিক্রয়যোগ্য, এগুলো বিক্রি করতে পারবেন, সেল করা যায়। সো এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সো এভাবে করে আমরা একদম নিখুঁত একটা মডেল। এটা যদি মনে হয় এদিকে মোটা হয়েছে, চাইলে আমরা এটাকে পাতলা করে দিতে পারি। কীভাবে করব, পাতলা কীভাবে করব? সেই ক্ষেত্রে ভার্টেক্স মোডে যান, এই ভার্টেক্সগুলো সিলেক্ট করেন এতটুকু, দেন W, এখান থেকে হ্যাঁ আর প্রেস করেন, স্কেল, ওকে। এই তো ওই লাইনটা আমাদের আর কোনো দরকার নাই, এই লাইনটা এখন ডিলিট করে দেন। W লাইনটা আমরা বের করি অ্যান্ড ডিলিট করি, ঠিক আছে? তো দেখেন একটা মগ কিন্তু আমরা তৈরি করে ফেলব। আচ্ছা, এবার আসেন এই মগের ক্ষেত্রে। এই মগের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি বলছিলাম যেটা আমরা অন্যভাবে জোড়া দিই। অন্যভাবে কীরকম? সেইটা জোড়া দেওয়ার জন্য আমাদের এটা একটু ঝামেলা কি, যে আমাদের করতে হবে কি, এই তলগুলা ফাঁকা করে ফেলতে হবে। এটা ডিলিট, এটা ফাঁকা হয়ে গেল, এবং এই তলটাও ফাঁকা করতে হবে এরকম। এইবার এই যে ভার্টেক্স মোডে যে এই দুটার তল আমরা ডিলিট করলাম, ভার্টেক্স মোডে যে এটা সেলাই করব, সেলাইটা করব কিভাবে? এখানে একটা অপশন আছে, এই অপশনটার নাম হচ্ছে টার্গেট ওয়েল্ড। ওই যে বলছিলাম না ওয়েল্ডিং, দেখা যাচ্ছে টার্গেট ওয়েল্ড। এই টার্গেট ওয়েল্ড অন করে নিয়ে এই যে যেটা জোড়া দিবেন এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন, একটা ইলাস্টিকের মতো ডটেড লাইন আসবে, এই ডটেড লাইন এটার উপরে নিয়ে ছেড়ে দিবেন, ওইটা ওয়েল্ড হয়ে গেল। এবার আবার এটাকে ধরে এই যে দেখেন
এটার উপরে নিয়ে ছেড়ে দেন, জোড়া লেগে গেছে। আবার এটাকে জোড়া দেন, জয়েন্ট, এটা জোড়া দেন, জয়েন্ট। দেখছেন এটাও কিন্তু দারুণ, এটা অনেক কাজে। এবার টার্বো স্মুথে যান, ইটারেশন বাড়ান, সরি ওই একই ব্যবস্থা দেখেন, ওই স্মুথ, হ্যাঁ ওই স্মুথ একটা জয়েন্ট কিন্তু তৈরি হয়েছে। তো দেখেন কত সহজেই আমরা একটা মগ তৈরি করে ফেলছি এভাবে বাইব। আচ্ছা ধরেন আমরা চাচ্ছি কি যে এই মগটা, এটা একটা মগ ঠিক আছে, বা এই মগটাকে আমরা একটা মগ তো না, এটাকে আমরা একটা জগ বানাবো, জগের মতো জাগ। হ্যাঁ, তো জাগ যদি বানাইতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এটা একটু সাইডে সরিয়ে রাখতে পারি। দ্যাট ইজ ইট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে জগের যেটা হয় নিচের দিকটা লম্বা করতে হবে। ধরলাম যে আমার জগটা এতটুকু উঁচু, এর একটু বড় সড়ো করলে ভালো, আমরা চাইলে একটু প্রশস্ত করতে পারি, এটা তো আছে। বাট আমরা এখানে যে কাজটা করব, এটার যে বটম সারফেসটা আছে এটা চাইলে আপনি শো ইন রেজাল্ট করে নিয়ে দেখেন একটা মডেল থেকেই এই পোর্শনটাকে যদি আমরা টেনে দিই, কিন্তু হ্যান্ডেলটা তো ছোটো হয়ে গেল না, জগের হ্যান্ডেল তো বড় হয়, সেটা ধরে কি জগের মতো মনে হচ্ছে কিনা। এবার এই পার্টটা ধরে দেন দেখেন এই পার্টটা, এই যে এটা জানলাম আর ফর স্কেল, যদি এটাকে একটু সরাই দিতে চান ট্যাপার ইউজ করতে পারেন এটার উপরে, ওই যে আগের মডিফাই, তার মানে আগের যে যা শিখছি সেটাও কিন্তু কাজে লাগছে। ট্যাপার কার এরকম ডিজাইন করতে হবে, লিমিট এরকম রাখতে হবে যদি আমরা ট্যাপার করতে। আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ শিওর শিওর। মানে এটা আমি ট্যাপারটা ইউজ করার পর আমি 2018 ইউজ করছি, পরে নিচে যে লিমিট ইফেক্টটা দুইটা একসাথে ইউজ করা যাচ্ছে না, যখন লিমিটে যাচ্ছি তখন আগের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, লিমিট ইফেক্টটা যখন অন করবেন আগের মতো কি আপনি ভ্যালু অ্যাপ্লাই করেছেন? জি, উপরে আমি ভ্যালু অ্যাপ্লাই করেছি, তারপরে যখন আমি লিমিট ইফেক্ট দিতে যাচ্ছি তখন ভ্যালু অ্যাপ্লাই হচ্ছে না, বা ইফেক্ট অন করছি তখন টেপার ইফেক্টটা ক্লোজ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। না, এই যে লিমিটটা এটা বন্ধ হওয়ার কথা না সচরাচর, আমি জানি না যে এটা আপনার এটা কি উপরে আছে না নিচে আছে, আর শো এন্ড রেজাল্ট কি অন আছে? শো এন্ড রেজাল্ট অন ছিল, অন ছিল কি? হ্যাঁ, এটা অন থাকলে সচরাচর এরকম হওয়ার কথা না। হ্যাঁ, নর্মালি এটা হওয়ার কথা না, হয়তো কোনো প্রবলেম থাকতে পারে, আপনি স্ক্রিনশটটা দিলে বোঝা যাবে, তবে মনে হয় না এরকম হবে। আপনি স্ক্রিনশটটা দিন, তাহলে আমরা এটা নিয়ে আবার নতুন করে ট্রাই করে দেখব। আপনি আরেকবার ট্রাই করেন। আপনি যেটা খেয়াল করবেন যে ট্যাপারটা আপনার এডিটেবল পলির উপরে থাকতে হবে, এডিটেবল পলির উপরে থাকবে এবং শো এন্ড রেজাল্টটা অন থাকবে, ঠিক আছে? আবার আরও ব্যাপার আছে, ট্যাপারের নিচে যদি চোখ বন্ধ হয়ে যায় তাহলে তো কাজ করবে না, কোনো কারণে যাতে চোখে ক্লিক হয়ে বন্ধ হইলো কিনা সেটা দেখবেন। আরেকটা হচ্ছে যে গিজমো, এই গিজমো এইটা এভাবে গিজমো ধরে টানলেও এটা চেঞ্জ হয়, যাক সেটা তো ভিন্ন, আপনার তো কিছু হচ্ছেই না, তাই না? এরকম একটু আঁকা বাঁকা তৈরি করতে আমি আবার ট্রাই করে যদি সমস্যা হয় আমি স্ক্রিনশট দিয়ে দিই। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো দেখেন এখান থেকে আমরা কিন্তু এই যে জাগ এবং কাপ এগুলো তৈরি করতে পারি, খুবই বেসিক কলা কৌশল, খুব সহজেই আমরা এই জিনিসগুলো বানাইতে পারতেছি, ঠিক আছে? কারণ এটা দিয়ে আমাদের মডেলিংয়ের যত রকমের টুকটাক ছোটোখাটো মডেল আছে এগুলো ট্রাই করতে হবে। আমাদের চারপাশে আমরা যা দেখি এই জিনিসগুলো কিভাবে আমরা করতে পারি, একই কাজ বহুভাবে করা যায়। আপনারা দেখছেন যে আমরা এটা চাইলে লফট করে করতে পারি, লফটিং, রাইট? লফটিং একটা টেকনিক, এক্সট্রুড একটা টেকনিক, তো বিভিন্ন ধরনের টেকনিক কিন্তু আছে। হ্যাঁ, লফটিং, এক্সট্রুড, বুঝতে পারছেন? অনেক ধরনের টেকনিক আছে। সো এই টেকনিকগুলো কিন্তু আমরা কাজে লাগিয়ে দিচ্ছি, এটা একটা বিষয়। তারপরে গিজমোর ব্যাপারটা তো বললাম। ওকে, এখন এখানে আমরা গ্লাস বানাইলাম, মগ বানাইলাম, এটা একটু সেভ করে রাখি পরবর্তীতে ম্যাটেরিয়ালের সময় এটা আমাদের
আমরা সার্ভিম্যানের মধ্যে রাখছি এখানে। তাহলে এটার হ্যান্ডেল তৈরি করাটা আমরা বুঝতে পারছি, তাই তো, যে কিভাবে হ্যান্ডেলটা তৈরি করতে হবে। আশা করি যে এক্সট্রুড অ্যালং এসপি লাইন এই কৌশলটা আপনারা বুঝতে পারছেন এবং এই কৌশলটা ব্যবহার করে এভাবে অনায়াসে একটা মাগের হ্যান্ডেল, হ্যাঁ, বা আদার্স অন্যান্য জিনিস তৈরি করতে পারে। এটা কিন্তু অনেক ধরনের কাজে লাগতে পারে, শুধু যে একটা মগের হ্যান্ডেল তৈরি করা তা কিন্তু না, বিভিন্ন ধরনের জটিল মডেল তৈরি করার ক্ষেত্রে এটা কাজে লাগে। আচ্ছা, আরেকটা বিষয় আসছিল যেটা বলছিলেন, আমি এটা রিসেট করছি। সেটা হচ্ছে যে আমরা টেক্সট লিখছি কিন্তু রেন্ডারের টেক্সটটা আসছে না, তাই না? এই যে ধরেন আমি এখানে একটা টেক্সট লিখলাম, কিন্তু যখন আমি নাকি এটাকে রেন্ডার করছি, শিফট কিউ দিয়ে যদি রেন্ডার করি, টেক্সটটা দেখাচ্ছে না। এই জন্য যারা শুধু এইটুকু লিখছেন টেক্সট আনতে পারছেন। হ্যাঁ, এটা কিন্তু বাই ডিফল্ট রেন্ডারেবল অবস্থায় থাকে না, রেন্ডারেবল অবস্থায় আছে। সো এটাকে যদি আমরা রেন্ডারেবল করতে চাই, তাহলে এটা সিলেক্ট অবস্থায় আমাদের মডিফাইতে যেতে হবে। মডিফাইতে যে এই যে এখানে দেখেন প্রথমে একটা অপশন আছে রেন্ডারিং, এই রেন্ডারিং অপশনটা চেক করলে এটা ওপেন হবে। দেন অ্যানাবল ইন রেন্ডারার, এটা আমরা অন করে দিব। অ্যানাবল ইন রেন্ডারার মানে হচ্ছে যে রেন্ডারটা হবে সে রেন্ডার করবে, এটা হচ্ছে অ্যানাবল ইন রেন্ডারারের মূল অপশন, বুঝতে পারছেন? অ্যানাবল ইন রেন্ডারার। এবার যদি আমি রেন্ডার করি, দেখেন এবার কিন্তু আমার এটা দেখাচ্ছে, ক্লিয়ার? জাস্ট এই বাটনটা চেক করলেই হচ্ছে। আচ্ছা, রেন্ডারে এটা কতটুকু মোটা দেখাবে, চিকন দেখাবে, আমি যদি অ্যানাবল ইন ভিউপোর্ট দেই, তাহলে আমি ভিউপোর্টে দেখতে পারবো যে অ্যাকচুয়ালি রেজাল্টটা এরকম হবে। আমি চাইলে এটাকে কি আরও মোটা করতে পারবো? ইয়েস পারবো। আমি যদি থিকনেস বাড়িয়ে দিই, এবার যদি আমি রেন্ডার করি, দেখেন, বুঝতে পারছেন? এটা রেন্ডার করলে এটা কিন্তু আরও মোটা আসে। আমি দেখেছিলাম যে এভাবে না, আমরা এটা এক্সট্রুড করব। সো আমি বলছিলাম যে এটা আমরা এক্সট্রুড করে 3D করি, এক্সট্রুড আর বেভেল। সো এখানে যখন আমরা বেভেল করছি, যখন করেছি তখন আমরা কি করছিলাম, এখানে হাইট 1 নিশ্চয়ই মনে আছে, এখানে আরও বহু কিছু আছে, একবারে তো সব আমরা যেতে পারবো না। ধরেন 10, দেন লেভেল 3তে যে 1 -1, আমরা এরকম একটা ব্যাপার করছিলাম না, নিশ্চয়ই আপনাদের মনে আছে? এই ধরনের একটা বিষয় করা হয়েছিল না, এভাবে আমরা 3D করছিলাম। এটাকে আমরা কিন্তু এইভাবে 3D করছি। বাট এখন আমি যে কৌশলটা দেখাইলাম, যে আমরা চাইলে ওই টেক্সটের এই বেভেল না দিয়ে এটাকে কিন্তু আমরা রেন্ডারেবল করতে পারি। আমি আবার উঠিয়ে দিচ্ছি, রেন্ডারেবল অপশন উঠিয়ে দিয়েছি। সো রেন্ডার হচ্ছে না, এখন আবার রেন্ডার হচ্ছে না, কারণ বেভেলে উঠিয়ে দিয়েছে। বাট আমি যদি স্টিল নাও আবার এটাকে টেক্সটের মধ্যে যাই, টেক্সটের লেভেলে গেলাম, এটাকে যদি অ্যানাবল ইন রেন্ডারার দেই, অ্যান্ড দেন রেন্ডার করি, আবার এটা এখন এই যে একটা লাইনকে এভাবে রেন্ডার করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অনেক ধরনের মডেল তৈরি করতে পারি। এসপি লাইন মডেলিং যেটা আমরা করতে পারবো, যেমন ধরেন রড আয়রনের যে বিভিন্ন ধরনের মডেল, এই মডেলগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি। আমি এখন একটা চেয়ার, খুব সিম্পল একটা চেয়ার বানানো দেখাচ্ছি আপনাদের এই পর্যায়ে। এটা আমরা দেখব এটার থেকে। এই যে দেখছেন, আমি বললাম না যে আপনারা যে কোশ্চেনগুলো করবেন, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের এখন মানে আমাদের গতিপথগুলো নির্ধারণ করবে। কীরকম আমরা একটা অভিযানে আসছি, এক্সপিডিশন, আপনারা মোটামুটি আপনারাও এখন বুঝে গেছেন কীভাবে পথ চলতে হয়। আমি হয়তো বললাম যে আমরা এই রাস্তায় যেতে পারি, কেউ একজন বললো যে না এটার চেয়ে না এই রাস্তা দিয়েও আমরা যে দেখতে পারি কেমন হয়, বা আমি এই রাস্তাতে একটা প্রবলেম দেখলাম, তখন আমি জানি যে হ্যাঁ ওই রাস্তায় যাওয়া যায়। আমি আপনাদের মতামত এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু আমি একটু একটু করে ওইগুলা মানে চেঞ্জ করে করে যাচ্ছি। হ্যাঁ, আমার এটা কিন্তু ডাইনামিক, এই জন্য আমি প্রথমে দিই নি। অফলাইনটি কিন্তু ডাইনামিক, এটা কিন্তু আপনাদের মানে আপনারা কীভাবে অ্যাবজর্ব করছেন, আপনাদের কাজের ফিডব্যাকগুলো দেখে আমি এটার মধ্যে ওই জিনিসগুলো অ্যাপ্লাই করব। তো মোটামুটি আপনারা ভালো যেহেতু করছেন, সেই জন্য নইলে আমি এসপি লাইন এই টেকনিকটা কিন্তু স্কিপ করছিলাম, বাদ দিতে চাচ্ছিলাম, যেটা দরকার নেই। কিন্তু দেখলাম যে আপনারা মোটামুটি পলি মডেলটা ধরতে পারছেন, সো এসপি লাইনটা ইনক্লুড করা যেতে পারে, বুঝতে পারছেন? সো এটা কিন্তু ডাইনামিক। হ্যাঁ, এই যে আমি এখানে এর আগের দিনও অ্যাড করছি, এই যে আমি এই জায়গাটায় কিন্তু এটা অ্যাড করছি এক্সট্রা, যে এসপি লাইন মডেল। এই জন্য আপনাদের একটু প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে পরে আপনাদেরই লাভ, আপনারা শিখতে বেশি, প্রবলেমগুলো বললে ভালো। আচ্ছা, এখন দেখেন আমরা একটা রড আয়রনের একটা চেয়ার বানানো দেখব। হ্যাঁ, রড আয়রন দিয়ে, রড আয়রনের সিম্পল চেয়ার, অনেক ফার্নিচার আছে। রড আয়রনের ফার্নিচারগুলো তো আপনারা দেখছেন, রাইট? জি
স্যার আমি অটোমেটিক কাজ করেছি। আচ্ছা আচ্ছা, গুড, তাহলে তো খুবই ভালো। আপনাদের আচ্ছা, তো এটাতে আমরা যেটা করতে পারি, ধরেন আমি একটা রড আয়রনের খুব সিম্পল একটা চেয়ার বানাবো, আপনারা একটু আইডিয়া করতে থাকেন যে চেয়ারটা কেমন হয়। তো আমি প্রথমে একটু আইডিয়া করতে থাকেন, হ্যাঁ। আমি পাইপ নিচ্ছি, পাইপ নেওয়ার জন্য আমি কি করছি আপনাদের জানার জিনিসগুলো আমি ব্যবহার করি। কারণ আমি এখানে আসলাম, ওকে, দেন আমি একটু চেক করব আমার এগুলো কর্নার আছে কিনা। কর্নার আছে, ফাইন। দেন এটাকে স্মুথ করার জন্য আমি কি করব, এখানে যে ফিলেট দিয়ে একটু স্মুথ করলাম। এবার যে করব সেটা হচ্ছে রেন্ডারিং, এনাবল করব, এনাবল, এবং এটার থিকনেসটা একটু বাড়িয়ে দিই, তাহলে রড আয়রনের একটা পাইপের মতো কিন্তু হলো, রাইট? ওকে, আচ্ছা। এইবার এই যে দেখছেন কি জিনিস হলো, এইবার আমরা করব কি, ডব্লিউ এটাকে এক সাইডে একটু সরিয়ে রাখলাম, শিফট ধরে এটাকে একটু ডুপ্লিকেট করে পাশে রাখছি, দুটাকে একটু মাঝে নিয়ে আসি। কি ধরনের চেয়ার হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, খুব সিম্পল। ভিজিটর চেয়ার হবে। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, ঠিক বলছি। তো আমরা আবার যাচ্ছি শেপস, লাইন। এখন যেহেতু অ্যানাবলিন রেন্ডারার, অ্যানাবলিন ভিউপোর্ট অন করা আছে, চেক করা আছে, সো এটা কিন্তু আমি খুব সিম্পল, আপনারা একটু ডিটেল বা জটিল করতে পারেন অ্যাজ ইউ উইশ। হয়তো অনেকের বাসায় এই মুহূর্তে থাকতেও পারে, আমি জানি না, মেবি কারো বাসায় থাকলে বলি, কারো বাসায় আছে নাকি এই মুহূর্তে? হ্যাঁ, এই মুহূর্তে আছে না? হ্যাঁ কালার, এটা তো আমি এখন লেফট ভিউ বোর্ডে করছি, তো ওইখানে গেলে এটা দেখতে পারবেন। এটা আমরা ওয়্যার ফ্রেম মোডে ইচ্ছে করে রাখছি, এই যে এরকম আমি ইচ্ছে করে ওয়্যার ফ্রেমে রাখছি। ওয়্যার ফ্রেমে কাজ করা প্র্যাকটিস করতে হবে আমাদের, একটু ডিজাইনগুলো হ্যাঁ সুবিধা হয়। এই যে এই ধরেন এখানে এরকম করে দিলাম, ওকে। আচ্ছা, এবার দেখেন এই যে এই ভিউপোর্টে আমরা দেখছি, হ্যাঁ, এখানে এটা রাখলাম। এটা অ্যাকচুয়ালি সাইডে থাকে, আমার মনে হয় আপনাদের কারো বাসায় যদি এই চেয়ার থাকে তাহলে একটু আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, এটা বোধহয় ভিতরের দিকে থাকে মেবি, এই যে এখানে রড দিয়ে আটকানো, আটকানো থাকে, খুব সিম্পল মডেল, তাই না? ওয়েল্ডিং করা থাকতে পারে বা স্ক্রু দিয়ে এটা এখানে আটকানো থাকতে পারে। আর এই জায়গাটা একটা জয়েন্ট থাকবে। তো জয়েন্টটা কিভাবে করছি এটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখেন কিভাবে আমরা জয়েন করছি। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে দেন আমি যাচ্ছি এখানে অ্যাটাচ একটা কমান্ড আছে, অ্যাটাচ কমান্ড। এই অ্যাটাচ কমান্ডে যে এটাকে অ্যাটাচ করে, দুইটা অ্যাটাচ হলো, কিন্তু দুইটা একসঙ্গে অ্যাটাচ হয়ে গেলো, জোড়া লাগলো না। এবার কি করব, অ্যাটাচ হওয়ার পরে এখন একটা যদি আমি সিলেক্ট করি, আরেকটা সিলেক্ট, কিন্তু এখানে তো কানেকশন এখনও পাই নাই। ভার্টেক্স মোডে যাব, ভার্টেক্স মোডে যাওয়ার পরে এখানে আমরা একটা অপশন খুঁজ করবো, এই অপশনটার নাম হচ্ছে কানেক্ট। এই যে এটা সংযোগ করে না, সংযোগ মানে তো কানেক্ট, একটু খুঁজে নিব যে কানেক্ট কোথায় আছে। কানেক্ট একটা কম্প আছে, এই যে কানেক্ট, দেখছেন কানেক্ট, আপনারা এগুলো নোট করে রাখতে পারেন, বা এখানে তো দেখছেন ওইটা কিন্তু অন্য কানেক্ট, এটা দুইটা পয়েন্ট অন করে থাকলে সেটা ভার্টেক্সে, এটা না, আমরা ম্যানুয়ালি এই যে কানেক্ট, এই বাটন, আমরা বাটন কমান্ডে যাচ্ছি, এটা তো চেক বক্স, বাটনে গেলাম, কানেক্ট। দেন এই কানেক্টটা যখন আমি অন করলাম তখন আমি এই ভার্টেক্স দেখেন, আমার এই ভার্টেক্সের উপরে নিলে কার্সরটা চেঞ্জ হচ্ছে, রাইট? কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এই যে কার্সরটা চেঞ্জ হচ্ছে, এই অবস্থায় এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ আগের মতো এখানে এনে ছেড়ে দিলাম, কিন্তু শুধু একটা লাইন। এইটা মেবি ওদের একটা বাক্স, বুঝছেন, বাক্স। এখন এটাকে এরকম শো করানোর জন্য আমাদের যে কাজটা করতে হয়, এটা একটা অযৌক্তিক কাজ। অ্যানাবল ইন ভিউপোর্ট আনচেক করবেন, আবার চেক করবেন, আনচেক করবেন, আবার চেক করবেন। কেন করবেন না এটা ব্যাখ্যা নেই, আনচেক চেক, ঠিক হয়ে গেল। এটা মেবি বাক্স, সফটওয়্যারে কিছু বাক্স থাকে না, এটা। আচ্ছা যাক, এটা কোনো সমস্যা না, আমাদের কাজ হলে এটা আনচেক করবেন, চেক করবেন, দ্যাটস অল। ভার্টেক্স
এই যে এখানে দুইটা ভার্টেক্স আছে, এবার এই দুইটা ভার্টেক্স আমরা সিলেক্ট করব। ওই যে ভার্টেক্স এভাবে করলে অ্যাকচুয়ালি ভার্টেক্স মোডে যে যদি আপনি উইন্ডো করে টানেন এই ভার্টেক্স দুইটাই সিলেক্ট হবে, এবং এই ভার্টেক্স দুইটা যখন সিলেক্ট হবে তখন এই ভার্টেক্সটা সিলেক্ট হওয়ার পর আমরা এখান থেকে এটা যদি আমি ফিলেট কমান্ড দেই, হ্যাঁ এরকম হচ্ছে। এই যে ঠিক এই জিনিসটাই তো আমরা চাচ্ছিলাম না, এরকম না জয়েন্ট থাকে, দেখেন তো একটু কাট থাকে না জোড়াটা, এইটাই। জি স্যার। ওকে, হ্যাঁ এরকম। এবার আমরা যেটা করব, এখানে বসার আসনটা আমরা তৈরি করব। সেই বসার আসন খুব সহজ, এটা একটা বক্স দিয়ে আসলে হবে। সো আমি এখানে একটা বক্স নিচ্ছি। দেখেন এখন আমি যে কাজটা করছি এটা কিন্তু একটা প্রফেশনাল কাজ। হ্যাঁ, অনেক সময় কোনো প্রফেশনাল ডিজাইনে আপনার এই ধরনের কাজ লাগতে পারে, বাট খুব সিম্পল। আমরা যা লাইন দিয়ে আমরা কত সহজ, যদি রড আরও মোটা করতে চান সেটাও করতে পারবেন, এটা তো কোনো ব্যাপার না, থিকনেস বাড়িয়ে দিলেই হবে। এটা আপনার ডিজাইনের উপরে সব কিছুর উপরে নির্ভর করছে। আচ্ছা, তারপরে ধরেন এটা কতটুকু হবে, ছোটো হবে না বড় হবে? হ্যাঁ, এ আসলো, দেন আমরা যদি এখানে সেগমেন্ট তৈরি করি, সেগমেন্ট তৈরি করলাম। ওকে, দেন এবার এটাকে যদি আমি কনভার্ট করি, এটা বল পলিতে কনভার্ট করলাম। এবার আমি এর উপর টার্বো স্মুথ অ্যাপ্লাই করব। যা আজকে শিখলাম আমরা টার্বো স্মুথ, কীভাবে এটাকে স্মুথ করতে হয়। এটা স্মুথ হয়ে গেল, ভালো কথা, দেখেন স্মুথ হয়ে গেছে। এখন এই পর্যন্ত আমরা বুঝছি তো সবাই, না? হ্যাঁ, অনেক কিছু। এটা আমি যে এটা দেখেন সোফা থেকে শুরু করে বহু কিছু করতে পারবেন। যেহেতু সোফার কথা বললেন, তাহলে একটা কাজ করি, এখানে আমি একটা, যদি কাপড়ের হয় এটা গদিটা, তাহলে এখানে একটা সেলাই থাকবে। অনেক সময় ইয়ের কী বলে, এই যে রেক্সিনারিয়াতেও একটা এখানে একটা সেলাইয়ের মতো থাকে না, মোটা সুতা টাইপের। হ্যাঁ, ওই জিনিসটা আমরা, হ্যাঁ ওইটা আনলে আরও সুন্দর লাগবে, রাইট? বাট এটা আমাদের একটু অ্যাডভান্স টেকনিক যদিও, বাট আমরা এটা পারবো। হ্যাঁ, আশা করি আমরা সবাই পারবো। সো আমি ওই টেকনিকটা একটু দেখাতে চাচ্ছি। এবার আমরা করব কি, এই পর্যায়ে এসে এটাকে আমি আবার কনভার্ট করে ফেলবো। এই যে স্মুথ করার পরে টু আছে, নো প্রবলেম, এটা রাইট বাটন ক্লিক করে এগেন এটাকে কনভার্ট করবো আবার এডিটেবল পলি হয়ে গেল। এইবার একটা কাজ করব, এজ ধরবো, এজ, এই যে এগুলো হচ্ছে এজ, তাই না? ধরেন আমি এই এজ বরাবর এটা একটা সেলাই দিতে চাই এদিক দিয়ে, তাহলে এই এজে ডাবল ক্লিক করবো, সরি করবো, কি করব বলেন তো? ডাবল ক্লিক, এই এজটার উপরে ডাবল ক্লিক করবো, রাইট? ডাবল ক্লিক করলে দেখেন এটা একদম ঘোরানো অবস্থায় চারদিকে ওই এজটা সিলেক্ট হয়ে গেছে। ওয়াই ফ্রেমে যাই, দেখেন ওই এজটা সিলেক্ট আছে, শেডেড মোড ওই এজটা সিলেক্ট অবস্থায় আছে। এবার একটা মজার একটা কমান্ড এখানে অ্যাপ্লাই করব, এটা আপনারা মনে রাখবেন। এটা হচ্ছে ক্রিয়েট শেপ ফ্রম সিলেকশন। ক্রিয়েট শেপ ফ্রম সিলেকশন, এই সিলেকশন থেকে একটা শেপ আমরা তৈরি করব। এই বাটনে ক্লিক করলেই ম্যাজিক ঘটবে, এটা মনে রাখবেন। ক্রিয়েট শেপ ফ্রম সিলেকশন, এখানে একটা অপশন দিল, একটা নাম দিতে বলতেছে, নাম যা আছে ইটস ওকে, আমরা নতুন কোনো নাম দিচ্ছি না। ওকে, ওকে করার সাথে সাথে চলে আসছে, বাট অনেক মোটা, এত মোটা তো হয় না, তো এটা তো কোনো সমস্যা না। আমাদের থিকনেস এইটার জন্যে ওই আগের থিকনেসটা, পাইপের থিকনেসটা সে বাই ডিফল্ট নিয়ে নিছে, বাট আমরা এটা চাচ্ছি না যে সে পাইপের থিকনেসটা নিয়ে নিই। তাহলে পাইপের থিকনেসটা যদি আমরা দিতে না চাই, তাহলে এটার থিকনেসটা আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই থিকনেসটা একটু অ্যাডজাস্ট করে নিব। এসপি লাইনের ক্ষেত্রে এই থিকনেসটা একটু আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য এবার আমরা যেটা করব, এটা ক্লিক করব লাইনটা, এডিটেবল এসপি লাইন, অ্যান্ড দেন এই যে থিকনেস, এই ভ্যালুটা আমরা কমিয়ে দেব আমাদের ডিজায়ার্ড যতটুকু ততটুকু আমরা রাখবো। ওকে, দেখেন তো কেমন হলো এখন। বুঝতে পারছেন? দারুণ না? জি, হ্যাঁ সেলাইয়ের মতো, দেখছেন? এই যে এটার মধ্যে যখন আপনারা টেক্সচার অ্যাপ্লাই করবেন তখন মনে হবে যে একদম, এটার মধ্যে ম্যাটেরিয়াল দিলে একদম রিয়াল মনে হবে।
তো টেক্সচারিং আমরা ম্যাটেরিয়ালের ক্লাসে দেখব। আর এমনিতেও তো আমি দেখাইছিলাম। হ্যাঁ, আচ্ছা, আজকে একটা কুইক টেক্সচার এটাতে আমি দিয়ে দেখাবো, কারণ আমরা তো দ্বিতীয় ক্লাসে কিছু টেক্সচার অ্যাপ্লাই করার কৌশল আমরা শিখছি, তাই না? সো এটা সিলেক্ট করে এখন করবো কি, এটার সাথে এটাকে অ্যাটাচ করে ফেলবো। অ্যাটাচ, এটা অ্যাটাচ হয়ে গেলে একটা অবজেক্ট হয়ে গেলো। এখন আর আলাদা হবে না, এই দুটোই মিলে একটা অবজেক্ট তৈরি করলো। ফাইন। এই তো দেখেন এভাবে আমরা কত সহজে এখানে একটা গদি এটা তৈরি করলাম। এখন পেছনে এই যে এখানে যে ব্যাক সাপোর্ট, এটাকে ডুপ্লিকেট করলাম। এখন তো কাজ সহজ, এটাকে একটু স্কেল করে আমরা ছোট করে দিতে পারি। একটু ই ফর রোটেট, হ্যাঁ এটা তো বুঝেন, ই ফর রোটেট একটু লেফট ভিউ পোর্টে দেখে শুনেই রোটেট করি। অ্যাঙ্গেলটা একটু বুঝে নিলাম, দেন ডব্লিউ, রাইট। হ্যাঁ, যদি মনে করেন যে এটা একটু হবে, কি বলে, এটা একটু কার্ভ হবে, দ্যাট ইজ অলসো পসিবল। এটা এর তুলনায় না এটা একটু সাইডে চাপা হয়েছে, ওই সময় মনে হচ্ছিল একটু চেপে যাচ্ছে, অসুবিধা নেই, একটু লম্বাটা একটু পাস করে দিন। এখন এটা যদি আপনি চান যে একটু হালকা এরকম কার্ভ হবে, বেন্ড অ্যাপ্লাই করতে পারেন ইফ ইউ উইশ। তবে অনেক সময় বেন্ড থাকে না, চাইলে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, এটার মধ্যে চাইলে আমরা বেন্ড মডিফায়ার যেহেতু আমরা শিখছি, সো আমরা যদি এখানে বেন্ড করি, একটু অ্যাঙ্গেলটা আমাদের বুঝতে হবে। এই দিস অ্যাঙ্গেল আমরা চাইলে এই যে, বুঝছেন, এতটা না, এতটা সামান্য একটু বেন্ড, হালকা, ইফ উই উইশ। আমরা যদি চাই তাহলে আমরা একটু বেন্ড করতে পারি, নাও করতে পারি। অনেক সময় এখানে জোড়া থাকে অথবা এটা স্ক্রু দিয়ে লাগানো থাকে, আপনি চাইলে এটাও জয়েন করে দিতে পারেন। হ্যাঁ, এটা ডিপেন্ডস, এটা তো যেভাবে আমরা চাইলে জয়েন করে দিতে পারি। নাকি এরকম খোলা রাখবো, জয়েন করবো, কোনটা চান বলেন? জয়েন থাকে তো না, এটা খোলা থাকে তো না, তার ওটা বলে না, তার বলতে লাইনটা টেনে দিবে কিনা। হ্যাঁ, এই যে এটাকে জোড়া দিয়ে এরকমই থাকে, এরকমই থাকে, রাইট। এটা এরকম থাকে, হ্যাঁ, আমার তাই মনে হয়। হ্যাঁ, কারণ এখানে স্ক্রু দিয়ে আটকানো থাকে। ডিসপ্লে লাগে স্যার। হ্যাঁ, মানে উপরে যে ফর্মটা ওইটা কিন্তু উপরে রয়েছে। রাইট। আচ্ছা, তো যাই হোক, এটার মধ্যে আমরা কোনো টেক্সচার দিয়ে দিতে পারি। আর এই যেগুলো তো ব্ল্যাক কালার হয়, তাই না, কালো, আমরা চাইলে কালো রং দিয়ে দিতে পারি। এটার নিচে প্লাস্টিকের একটা সাপোর্ট থাকে, সেটাও আমরা চাইলে বানিয়ে দিতে পারি। হ্যাঁ, ওই যে লেদ দিয়ে, বা এটাকে কালো করে দিলাম, ব্ল্যাক, এই যে এরকম থাকে। আর এগুলো তো ব্ল্যাক কালার। ম্যাটেরিয়াল কালারগুলো, হ্যাঁ, ম্যাটেরিয়াল তো আমরা দিতে পারবো। আমি ম্যাটেরিয়ালে যখন যাবো ম্যাটেরিয়াল দিব। এই দেখেন এরকম না চেয়ার, ইয়েস স্যার, অফিশিয়াল স্যার, এই যে এই ধরনের। তো দেখেন যে আমরা কত সহজে লাইন মডেলিং একটা, এটা কিন্তু প্রফেশনাল লেভেলের মডেল। হ্যাঁ, এই মডেলটা চাইলে আপনি সেল করতে পারবেন বা প্রফেশনাল ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? এই যে এটা এখন আমি কোনো একটা অনলাইন শপে উঠে ধরেন $20 দাম দিয়ে রাখতে পারি। এরকম। হ্যাঁ, তো এভাবে কিন্তু চাইলে আমরা মডেলগুলো তৈরি করে ফেলতে পারি, বুঝছেন? নিচে চালিয়ে করতে পারি। আর ম্যাটেরিয়াল দিলে তো আরও দারুণ হবে। তো যাক, ম্যাটেরিয়ালগুলো আপনারা দিয়ে দেখেন, আমি দিতে চাইছিলাম, দরকার নেই, এটা আমরা পরে ম্যাটেরিয়ালের সময় এটা আমরা সেভ রাখি। চারটা পরবর্তীতে এটার মধ্যে আমরা ম্যাটেরিয়াল দিয়ে দেখব। আপাতত এটা সেভ রাখি, কারণ আমরা এখন মডেলিংয়ের দিকে একটু ফোকাস করতে যাচ্ছি। চেয়ার এসপি লাইন, CHAI, এটা আপনারা প্র্যাকটিস করবেন নেক্সট ক্লাসে। রড আয়রনের নট অনলি চেয়ার, আদার্স যে ফার্নিচার, খাট বা বিভিন্ন ধরনের ফার্নিচার আছে, রড আয়রনের এই ফার্নিচারগুলো তৈরি করে দেখেন। চেয়ার এসপি লাইন। আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, বলেন। আপনি বলছেন এটা অনলাইনে $20 বিক্রি করতে পারবেন, যারা এটা কিনবে তারা এটা কি কাজে ব্যবহার করবে? হ্যাঁ, তারা মনে করেন যে তাদের সময় হয়তো খুব কম, বেশিরভাগ প্রফেশনাল কাজে হয় কি আপনার টাইম খুব শর্ট থাকে, বুঝছেন? মানে দেখা যায় যে 2 দিন বা 3 দিন সময় দিছে, কিন্তু হিউজ কাজ, এবং ওইটাতে যে মডেল অনেক কাজ থাকে না একটা প্রোডাকশনে। ধরেন একটা টিভি কমার্শিয়াল অথবা কোনো একটা এ ধরনের কোনো ফার্নিচারের কিছু একটা ইয়েতে আপনার এই প্রোডাক্টটা লাগবে, অথবা আপনি একটা ইন্টেরিয়র করতেছেন, একটা অফিস রুম করতেছেন, ওই অফিস রুমে আপনার সামনে ওয়েটিংয়ের জায়গায় এরকম চেয়ার দিতে হবে। চেয়ার দিতে হবে কতগুলা, মনে করেন যে আপনার এরকম 20টা চেয়ার দিতে হবে। তো এই চেয়ারটা তো কাউকে দিয়ে বানাইতে হবে। ধরেন ওদের এই অন্য লোকজন আছে, কিন্তু এই চেয়ার বানানোর মতো বা এটা বানায় যে সময় নষ্ট করবে চেয়ারের, এরকম কেউ নেই। তখন তারা করবে কি, হ্যাঁ, বা যে আছে সে মোটামুটি সেট করতে পারে, মডেল বানাইতে পারে না, তখন ওরা অনলাইন থেকে কিনে নেয়। এটা তো বাইরের কোম্পানিগুলো কিনে,
শুধু তাই না, আমাদের দেশেও অনেক কোম্পানি আছে যারা টিভি কমার্শিয়াল বা এইসব কাজের জন্য এই ধরনের মডেল কিনে, বুঝতে পারছেন? এটা আমাদের দেশেও সেল করা যায়। আমি আপনাদের এই একদিন একটা ওয়ার্কশপে না সেমিনারে দেখাইছিলাম না যে মডেল যে সেল হয় কোথায় কোথায় কী কীভাবে, ওইটা পরে আবার দেখা। স্যার বলছিলেন দেখাই হ্যাঁ সেমিনার, আচ্ছা এটা সেমিনারে দেখাইছি। তো আপনারা এটা এখন এটা আমি পরে দেখাই দিব, সমস্যা নাই। এই মডেল সেল করা যায়। হ্যাঁ আমিও অনেক মডেল সেল করছি। মডেল টার্বো স্পিড আছে, সিজি ট্রেডার্স আছে, সিজি ট্রেডার্স, টার্বো স্পিড, এগুলোতে মডেল সেল করা যায়। আরও আছে এরকম শত শত সাইট আছে। হ্যাঁ কিন্তু এখনই এদিকে ফোকাস করা দরকার। হ্যাঁ বলেন। সেক্ষেত্রে কি স্যার এই পুরো র ফাইল দিতে হয় না ফিনিশ ফাইল দিতে হয়? আপনাদের অবশ্যই এই যে এই ফাইলটা দিতে হবে, এই যে ফিনিশড এই ফাইলটা থাকবে, এটা ওরা ডাউনলোড করে নেবে। হ্যাঁ থাকে সেখান থেকে আপনি ওইটা ওদের একটা ওইটা তো ওয়েবসাইট, ওইখানে আপনি এনরোল করার পরে মডেলগুলো রাখার সুযোগ পাবেন। মডেলগুলো রাখবেন, রাখার পরে তারপরে মডেলগুলো নামে ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? এবং বাইরের লোকজন হ্যাঁ আমি বলতে চাচ্ছি মানে এমনভাবে দিতে হবে যে ওরা এডিটিং ওরা চাইলে আবার এডিট করতে পারে। হ্যাঁ 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 ওইরকমভাবেই দিতে হবে। এবং এই সব মডেলই কিন্তু এডিট করা যায়, ওরা চাইলে এটা কালার চেঞ্জ করে নিতে পারে, বুঝতে পারছেন? আপনার মডেলটা এরকম থাকবে, ওরা ওদের প্রয়োজন মতো হয়তো বা একটু কালার টালার চেঞ্জ করে নিল, যে একটা চেয়ার তো এরকম থাকতে পারে, চেঞ্জ করে নেবে। কিন্তু এই যে রেডিমেড জিনিসগুলো পাইলে কাজটা দ্রুত করা যায় না, কারণ অনেক সময় তো খুব টাফ থাকে। ধরেন একটা কাজ আছে যেই কাজে, যেমন আমি নিজে এরকম দেখছি যে একটা মশা একদম শুরুর দিকে যখন ডেঙ্গু মশারি হয়, এটা সম্ভবত 1999-এর দিকে বা 2000-এর দিকে হবে। তো ডেঙ্গু মশার একটা ওই সময় প্রথম দিকে, ওই সময় তো ডেঙ্গুর বিষয়গুলো, ডেঙ্গু প্রকোপ শুরু হয়েছিল না কেবল, সেই সময়টার কথা বলছি। তখন আপনার যে বিটিভিতে এগুলোর উপরে বিভিন্ন ভিডিও যে কোথায় হয়, কীভাবে মশাটা বসে, উড়ে যে কোথায় যে টবের মধ্যে বসে। তা আমার আমি একটা পোস্ট প্রোডাকশন হাউসে ওদের সাথে কাজ করতাম, ওইখানে আমার এক স্টুডেন্ট সে ওইখানে এডিটর হিসেবে ছিল। তো আমাকে বললো যে একদিন আমাকে ফোন দিয়ে বললো 2000 সালের দিকে মেবি, যে স্যার আমাদের একটা প্রোডাকশনের কাজ আসছে, এটাতে একটা ওই এডিস মশা লাগবে, কিন্তু আমাদের সবই আছে, ফুটেজ টুটেজ সব কী করা হয়েছে, কিন্তু মশা নেই। মশাটা দেখাবে যে উড়ে যায়। এখন তো আপনি এই মশা ক্যামেরা দিয়ে শর্ট করা এডিস মশা খুঁজে আপনি যেভাবে চাচ্ছেন অ্যাকর্ডিং টু এডিস স্ক্রিপ্ট, এটা কি খুব মানে ইজি টাস্ক না টাফ জব? অফকোর্স এ টাফ জব, রাইট? টাফ। আপনি কীভাবে, আপনি তো এডিস মশার পেছনে ঘুরতে ঘুরতে এই মশার কামড় খাওয়া ছাড়া আর কোনো লাভ হবে না, বুঝছেন? হ্যাঁ শেষে মশার কামড়ই খাবেন, এটা তো আপনি পাবেন না। তখন আমি বললো যে কোনো মশা আছে। আমার কাছে একটা ছিল, কারণ আমি মডেলের অনেক কাজ করছিলাম, তো সেই সময় আমার মশা রেডিমেড মশা মানে আমার তৈরি করেছিল। তা আমি বললাম যে হ্যাঁ দেওয়া যাবে, তো কেমন, তো বললো যে কত, এটা কেমন হলে আপনি সেল করতে পারেন? আমি বলছি যে এটা 20,000 হলে আমি দিতে পারি, বুঝছেন? হ্যাঁ তো এটা ওরা বলছিল যে কিছু কম করা যায় কিনা, বেশি একটা বার্গেন করে নাই। হ্যাঁ নিয়ে নিছে, কারণ আমি পরে শুনলাম যে আমি যদি আরও বেশিও চাইতাম তারপরে ওটা দিত, কারণ ওদের হাতে সময় ছিল খুব কম। এবং ওই পুরা বিজ্ঞাপনটা মানে যেটা কি ডকুমেন্টারি টাইপের অ্যাড, ওইটা তো গভর্নমেন্টের বা কিছু, এটার ভালো একটা বাজেট ছিল। হ্যাঁ ধরেন বেশ এটা কয়েক লাখ টাকা বা এরকম বাজেট, যে যদি ওরা মশাটা অ্যাড করতে না পারতো কাজটা হাতছাড়া হয়ে যেত। আমি যদি বলতাম যে এটা 50,000 এখন বুঝতে পারছেন ব্যাপারটা? তো এরকম প্রয়োজন পড়ে। হ্যাঁ তা আমি পরবর্তীতে অবশ্য মশা আরও বিভিন্ন ইয়েতে এটা ইউজ করা হয়েছে। যেমন ধরেন আরেকটা আছে, এর মধ্যে আমি মশার ইউজ করছি। আমি এটা পরে এক সময় আপনাদের দেখাবো। আমি .3 প্রোডাকশন প্রাইভেট লিমিটেড, ওদের সাথেও কিছু কাজ করছিলাম। ওইখানে সম্ভবত কী নাম জানিয়েছিল, মানে স্প্রেটার নামটা ভুলে গেছি। মর্টিনের অ্যাড করছি, ওইটা মর্টিন না, ওইটা সম্ভবত না এসিআই না, আর আরেকটা বলেন তো। হ্যাঁ 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 রাইট, এক্সপেল আজকে আসছে না ওইটা, অ্যারোসল। হ্যাঁ অ্যারোসল স্প্রে, রাইট। আমি বললাম যেহেতু আমি একটু দেখাই দিই। এটা আমার এক স্টুডেন্টেরই একটা প্রতিষ্ঠান, আমি এটা শুরু থেকে ছিলাম। এটা মানে ওইভাবে হাত ধরে ডেভেলপ দেওয়া বলা যায়। এখানে আমার স্টুডেন্টরা এটাতে কাজ করছে, এখনও আছে, ওরা অনেক ধরনের কাজ টাজ করেছে।
প্রোডাকশন প্রাইভেট লিমিটেড, আমি ওদের ওয়েব পেজ, আমি জানি ওদের ওয়েব পেজের এখন কিনা না স্যার, এটা না। .3 প্রোডাকশন প্রাইভেট লিমিটেড, ও .3 সরি .3 এই যে। আপনার ওই স্টুডেন্টের বাড়ি কি চট্টগ্রামে? কি হাসিব আপনি চিনেন? মেহেদি হাসিব চট্টগ্রাম? হ্যাঁ, মেডিয়া থেকে চিনি আমি। ও আচ্ছা আচ্ছা, কিভাবে চিনেন বলেন? অনেক দিনের ফেসবুক ফ্রেন্ড, বিশেষ করে উনার ওয়াইফ ফেসবুক ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, পনি আবেদিন, হ্যাঁ পনি আবেদিন, yes, yes, পনি আবেদিন। রাইট, দেখছেন দুনিয়াটা কত গোল। আর সবাই কেউ না কেউ কারোর সাথে সামাল কানেক্টেড। এই যে .3, হ্যাঁ, ওদের যদি আপনি আর্কাইভে যান, আর্কাইভে গেলে এখানে ওদের শরীরে যদি দেখেন, এই যে এইটার কথা বলছিলাম আমি, এই যে বিজ্ঞাপনটা, এই যে এক্সপেল, এই যে আরোসল, রাইট, এই এই যে এখানে মশা আছে দেখবেন, .3 প্রোডাকশন। এই যে দেখেন টেকনিক্যাল ডিরেক্টর, হ্যাঁ ঠিক আছে, আমি ওদের টেকনিক্যাল ডিরেক্টর। তো যাই হোক, এখানে আরও অনেক অ্যাড আছে এবং এর কিছু কিছু অ্যাড আমি শুরুর দিকে অনেকগুলো অ্যাডের সাথে আমি ডাইরেক্টলি ছিলাম শুরুর দিকে কাজ করার সময়, মানে ওদের ওই টেকনিক্যাল সাইটগুলো দেখতাম, তো টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ওদের সাথে ছিলাম। ওদের যদি কোম্পানির হতে আপনারা যান, তাহলে এটা যেহেতু ইতিহাস, যেহেতু আপনারা আমার স্টুডেন্ট হিসেবেই বলছি, আর্টিস্ট ইনফো এখনও এটা আছে, যদিও এখন আমি ওইভাবে নাই। এই যে পনি আবেদিন দিয়েছি, হিস্ট্রি, এই যে বুঝছেন, এখন এটা রেখে দিছে। এখন আমি অ্যাক্টিভলি ওদের সাথে ওইভাবে নাই, কানেক্টেড নাই, বহুদিন ধরেই কানেক্টেড নেই, হ্যাঁ। তো যাই হোক, তারপরেও আছে। তো এইটাই যে আমার স্টুডেন্টরা অনেকেই এই ধরনের অনেক প্রতিষ্ঠান অনেক কাজ করছে, হ্যাঁ, অনেক আগের কথা, ও আমার 2000 সালের আগের স্টুডেন্ট, ওর একটা ফার্ম স্টিল নাও এখানে। আমি শুরুর দিকে কিছু কাজ করছি ওর সাথে, আমি স্টুডেন্ট দিচ্ছি, বাট স্টিল নাও সে কিন্তু খুব আমাকে এই ব্যাপারে ভালো। একটা মিউজিক ভিডিও ওই কনাকে দিয়ে করছিল, প্রায় 80% সিজিআই করা, তখন এটা দেখলাম। রাইট, হ্যাঁ, আমি ওদের যে টিমটা আমি বিল্ড আপ করে দিয়েছিলাম, ওইখানে ওই যে গাড়ি চলে না একটা ইয়ে আছে না, গাড়ি চলে না ওইটা দিয়ে ইয়ে সব বাপ্পার একটা গান, হ্যাঁ, তো ওই গানের একটা ভিজুয়ালাইজেশন, মানে ভিজুয়াল একটা তৈরি করা হয়েছিল, ওইটাও এখানে আছে। আপনারা এটা একটু স্টাডি করলে এখানে দেখবেন, এখানে বোধহয় গানটা রাখছে কিনা আমি জানি না, এটা তো আসলে স্টুডেন্টদের একটা হোমওয়ার্কের মতো ছিল। এটা এখানে ওদের প্রফেশনাল কাজগুলোই রাখছে, তো মেবি দেখেন অনেক কাজ করছে, এগুলো আপনারা টিভিতে দেখেন, এই যে প্রাণ মিল্ক ক্যান্ডি আপনারা দেখছেন, অ্যানিমেটেড অ্যাড, এই অ্যানিমেটেড অ্যাডগুলো কিন্তু সবাই করে না বা করতে পারে না, বুঝছেন না। তা আমাদের দেশে এই ধরনের অ্যাডের যে প্রচলনটা, এটা মেনলি আমার স্টুডেন্টদের হাত ধরেই শুরু, এবং স্টিল না ওরাই করছে বেশিরভাগ ক্ষেত্রে। আমি গাদা এমনই হাসি খুশি দুষ্ট গরুর দুধ থেকেই আমরা তৈরি করি প্রাণ মিল্ক ক্যান্ডি। এখানে এই যে আরও আছে, হ্যাঁ দেখেন বহু অ্যাড, এই যে আপন ডায়মন্ডের, ওরা বিভিন্ন কিছু এখন প্রোডাকশন, এই ইয়েকে মাস্টারকে নিয়েও করছে, এই যে এটাও আছে, শরীর অনেক, এটা ভালো, অনেক ভালো অন্যান্য আমাদের এর তুলনায়। তা আমি একটা অ্যাভারেজ বলি, শুধু সিজি যেগুলো বলে, মানে যে কম্পিউটার দিয়েই যদি সরাসরি করা হয়, হ্যাঁ, এগুলোর বাজেটও হিউজ থাকে। একটা 10 সেকেন্ডের বিজ্ঞাপনের বাজেট কত আইডিয়া আছে? একটা 10 সেকেন্ডের বিজ্ঞাপনের বাজেট আপনার 4 লাখ টাকা 5 লাখ টাকা হয়ে যাবে, বুঝছেন, অনলি 10 সেকেন্ড।
2 লাখ টাকা তো নর্মাল 2 লাখ টাকা এরকম। মর্টিনের অ্যাডগুলো ধরেন 20,000 টাকা পার সেকেন্ড। হ্যাঁ, তো বাইরেরগুলোতে দেখছেন না 1 সেকেন্ডের চার্জ কত। তো 3Dর কাজের যে কি চার্জ, হ্যাঁ আমরা তো ধরেন আমরা সেই পরিশ্রমই করি, কিন্তু এমন জায়গায় হয়তো শ্রমটা দেই। কোনো কাজই ছোট না, আমি ছোট বলছি না, আর যদি স্কোপ থাকে তাহলে কেন আমরা সেই কাজে আমাদের সময়টা দিব না? টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন এনিথিং, তাই না? আপনার টাইমটাকে, আপনার সময়ের মূল্যটাকে আপনার কিন্তু বাড়ায় নেওয়া উচিত। হ্যাঁ, আপনি এমন একটা কাজ করলেন, সারা দিন কাজ করে 10 টাকা পেলেন, আরেকজন 10 মিনিট কাজ করে হ্যাঁ আপনার 1,000 টাকা পেলেন, তাহলে কী লাভ? যে অল্প সময় বেশি কাজ করলো। সো যদি মানে এরকম মানে স্কোপ থাকে, যাদের স্কোপ আছে অবশ্যই তাদের এমন কাজের দিকে যাওয়া দরকার যেটা নাকি আপনার সময়ের মূল্যটাকে বাড়াই দেবে। আমরা আমাদের টাইমটার মধ্যে মানে ভ্যালু এডিশন করা, যে টাইমের ভ্যালুটাকে বাড়াই দেবে, ঠিক না? তো এটা 3Dটা কিন্তু ওই ধরনের একটা কাজ। এই যে আমরা যে কাজটা শিখছি এটা কিন্তু এরকম। এখানে আপনি যদি এটা আয়ত্ত করতে পারেন, আপনাদের কাজের ভ্যালু কিন্তু বেড়ে যাবে অনেক। এই একই সময় একই শ্রম বা এর চেয়ে আরও বেশি শ্রম দিয়ে অনেক খাটাখাটনি করলেন, অল্প কিছু টাকা পাবেন যদি আপনি এভাবে দেখেন। টাকাটা বড় কথা না, এটার সাথে আপনার আরও অনেক কিছু আছে। একজন 3D অ্যানিমেটর বা ভিজুয়াল ইফেক্ট ডেভেলপারের যে ডিমান্ড বা তার যে স্ট্যাটাস, হ্যাঁ সেটা অন্যান্য এই রিলেটেড অন্যান্য ইয়ের থেকে কিন্তু এটা কম্পেয়ার করা যদিও ঠিক না। সব সেক্টরে সবাই যে সেক্টরে যে ভালো করবে সেটা ঠিক আছে, ভালো। বাট আমি একটা সেমিনারে আমি একটা পিরামিড দেখেছিলাম না, পিরামিড একদম পিকের উপরের দিকে কিন্তু কাজগুলো 3Dর কাজগুলো কম্পিউটার গ্রাফিক্সের হাই স্পিড একদম টপ লেভেলের দিকে আছে। ওকে, তো যাই হোক, এগুলো নিয়ে আরও জানতে পারবেন। এই যে আমি একটু দেখাচ্ছি, আস্তে আস্তে আমাদের ইয়ের সাথে, কমিউনিটির সাথে আপনারা জয়েন করবেন, হ্যাঁ তাহলে ভালো হবে। আর এটা কোথায় কীভাবে কাজ করবেন না করবেন, আমি তো বলছি ধীরে ধীরে অন্যদের সাথেও আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিব। তারপরে হয়তো ফিজিক্যালি অথবা অনলাইনে মাঝে মধ্যে যদি কোনো সেমিনার ওয়ার্কশপ করি তাহলে সেখানে আসবে। কিন্তু এই যে নাম্বারটা আমি দেখছি যে 18 জন, হ্যাঁ এটা কিন্তু এরকম হলে এটা কিন্তু হতাশাজনক। এটা নিয়ে আমি পরে কথা বলব। আমি ক্লাসে আরও কয়েকটা জিনিস আছে, এটা একটু শেষ করি তারপর বলতেছি। আচ্ছা, ওকে, তাহলে দেখেন এটা কিন্তু আমরা পলি মডেলিংয়ের আজকে বেশ কয়েকটা টেকনিক দেখলাম অলরেডি। আমরা 1.5 ঘন্টা পার করছি, আমাদের হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা আরও কয়েকটা টেকনিক সম্বন্ধে জানবো, আরও কিছু কৌশল দেখবো, কারণ যেহেতু 3D দিয়েই সব কিছু করে। আমার হাত, আমি যদি একটা হাতের মডেল করতে চাই এটা 3D দেখব। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি যে একটা হাতের মডেল আমরা কিভাবে করতে পারি। তাহলে হাতের মডেল করতে গেলে একটা হাতের ছবি আঁকতে হবে। ভালো হয় যে একটা ইমেজ যদি আমরা নিয়ে আসতে পারি, তাই না? কোনো একটা ইমেজ নিয়ে সে কাজ করলে পরে জিনিসটা আরো সহজ হবে, কি বলেন? হ্যাঁ, রেফারেন্স হিসেবে যদি আমরা একটা আমরা ওইটা একটু দেখতে যাচ্ছি যে একটা ইমেজকে আমরা রেফারেন্স হিসেবে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সেই কাজটা আমরা কিভাবে করতে পারি। তো প্রথমে আমাদের হাতের একটা ইমেজ আমরা চিন্তা করতে পারি, এটা আমরা সেভ করে রাখি। আবার এটা রিসেট করছি। ধরেন যেহেতু আমি একটা হাতের মডেল বানাবো বললাম, হাত বানাবো, কারণ একটা হাত বানাইতে পারলে আপনি পরে বডির অন্য পার্টগুলো আস্তে আস্তে হাত, পা, মাথা, বডি সবই আমরা ধাপে ধাপে, বুঝছেন, সব এই পলিটেকনিক। চোখ, হ্যাঁ না, তারপরে চোখ আরও ডিটেল চোখ আছে, রিয়েলিস্টিক চোখ বানানো যায়। ওইটা তো কার্টুনিস্টিক আমরা দেখছি, বাট আমরা চাইলে রিয়েলিস্টিক ধাঁচের চোখও বানিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এর সবই সম্ভব, সব কিছুই করা যায়, এটা তো আপনারা জানেন না। অ্যাকচুয়ালি এভরিথিং ইজ পসিবল, এখানে কোনো কিছু অসম্ভব কিছু নেই। আচ্ছা, ধরেন হ্যান্ড, হ্যান্ড, আচ্ছা, শুধু হ্যান্ড লিখলেই সব চলে আসছে। আমরা এরকম একটা হাতের ছবি নিয়ে শুরু করতে পারি, ইফ উই উইশ। হ্যাঁ, এটা মোটামুটি চলে, এটাকে আমরা ইউজ করতে পারি চাইলে একটা রেফারেন্স হিসেবে। এটাও ইউজ করা যায়। আঙুলগুলো একটু বাঁকা বাঁকা আছে, সোজা থাকলে ভালো, তো সোজা মনে হয় এটাই ছিল। এটা আবার এখানে জানি কী হয়েছে, জানি না, সমস্যা না। আমরা একটা ইমেজ, এগুলো ডিস্টোর্ট করছে ফটোশপ, এটাকেও চাইলে আমরা রেফারেন্স হিসেবে নিতে পারি। হ্যাঁ, এগুলো চাইলে আমরা রেফারেন্স হিসেবে নিতে পারি। মানে মোটামুটি যেটা হাতের আঙুলগুলো ভালো বোঝা যায়, হ্যাঁ ভালো অবস্থায় আছে, এরকম একটা হাত আসলে
আমরা রেফারেন্স হিসেবে আচ্ছা স্যার, নিতে আমি যাচ্ছি। বলেন। ইমেজ যেগুলো ডাউনলোড করি, হুম। ইম্পোর্ট করতে গেলে ডাউনলোড করা ইমেজগুলো কয়েকটা দেখা যায়, কয়েকটা আসে না। হ্যাঁ, আপনার যদি জেপিজি ইমেজ হলে তো আসবে অবশ্যই, জেপিজি, বিএমপি। আপনার কি অন্য কোনো ফরম্যাটে সেভ হয়ে যাচ্ছে কিনা সেটা একটু খেয়াল করেন। যদি অন্য কোনো ফরম্যাটে সেভ হয় সেই ক্ষেত্রে হয়তো নাও আসতে পারে, বাট জেপিজি ইমেজ হলে তো জেপিজি আচ্ছা জেপিজি ইমেজ হলে কিন্তু আসবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা মোটামুটি ভালোই আছে। মেবি আমরা এটা এই হাতটা নিয়ে কাজ করতে পারি, যদি এটার একটু লেখাটা আছে। আল্লাহ, এটার মধ্যে আরো বেশি স্যার একটা ভেক্টর ফাইল নিয়ে এসে পেন টুল দিয়ে ওর উপরে আমি যদি প্র্যাকটিস করি, মানে আঁকি ইলাস্ট্রেটরের মতো, ওইটা ওইরকম করা যায় না? হ্যাঁ, ওইটাও করা যাবে, বাট আমরা তো একটা বক্স দিয়ে করব পলি মডেলিং। এটা বক্স দিয়ে পলি মডেলিং করলেই ভালো। আচ্ছা, আমরা এটাই নিয়ে নিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ। দেখেন এই যে কীভাবে আমরা সেভ করব না ম্যাডাম, এটা খেয়াল করেন। আমরা সেভ করব হলো ওয়ার্কস, এটা হ্যান্ড রেফারেন্স বা কিছু একটা আমরা বলতে পারি। এটা যে জেপিজি, আমরা কিন্তু জেপিজি ফরম্যাটে এটা সেভ করব। অ্যান্ড দেন এবার কি করব, এবার আমরা এই হাতটাকে আসলে টপ ভিউ পোর্টে নিয়ে আসবো, কারণ অথবা আমি ফ্রন্টেও আনতে পারি, বাট বেটার হচ্ছে টপে আনা। আমি এখানে হাতটা এভাবে আছে, হরিজন্টালি আছে, আমি এরকম দেখাতে চাই। সো আমি টপ ভিউ পোর্ট এটা আনবো। তো টপ ভিউ পোর্টে আমরা একটা প্লেন ক্রিয়েট করব, প্লেনের মধ্যে কিন্তু আনবো। হ্যাঁ, আমি একটা প্লেন তৈরি করলাম, খেয়াল করেন, একটা প্লেন নিলাম আমরা। এই প্লেনের মধ্যে আসলে আমি এই রেফারেন্স ইমেজটা নিয়ে আসবো। এই জায়গাটায় ইমেজ আনার একটা কৌশল, যেটা আমরা সেকেন্ড ক্লাসে কিছুটা আমি দেখিয়েছিলাম, টেক্সচার কীভাবে আনতে হয়, সেই কৌশলটা এখানে আমি আবার রিপিট করছি। এম বাটনে প্রেস করব আমরা, এম ফর ম্যাটেরিয়াল এডিটর। যখন এম বাটনে প্রেস করব তখন আমাদের ম্যাটেরিয়াল এডিটরটা ওপেন হবে। এটা স্লেট ম্যাটেরিয়াল এডিটরটা ওপেন হলো, এই স্লেট ম্যাটেরিয়াল এডিটর। দেন রাইট বাটন ক্লিক করে ম্যাটেরিয়াল স্ক্যান লাইন কীভাবে আনতে হয়, স্ট্যান্ডার্ড আমরা জানি, স্ট্যান্ডার্ড। এটা ডাবল ক্লিক করে এখানে যে এই নান বাটনে ক্লিক করব। দেন এখানে আমরা লিখব বিট ম্যাপ, বিট ম্যাপ, ডাবল ক্লিক। হ্যাঁ, বিট ম্যাপে ডাবল ক্লিক করে এই যে বিট ম্যাপ। দেন বিট ম্যাপে যেখানে আমরা ইমেজটা রেখেছি সেই জায়গায় যে ইমেজটাকে আমরা সিলেক্ট করলাম, ইমেজটা চলে আসলো এখানে। এবার এই ইমেজটাকে আমরা এখানে অ্যাসাইন করবো। সিলেক্ট আছে যেহেতু, রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন। হ্যাঁ, ইমেজটা এখানে আসছে, এখানে দেখাচ্ছে না, বাট আমি এখানে দেখতে চাই, তাহলে কি করব? যদি এখানে দেখতে চাই, F3 বাটনে প্রেস করলে এখানে দেখাবে। কিন্তু বোঝাই যাচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এখন যেটা বলছি, বোঝা যাচ্ছে যে আমার ইমেজটা প্রপোর্শনেট নাই। এটাকে প্রপোর্শনেট করার জন্য UVW ম্যাপিং একটা মডিফায়ার অ্যাপ্লাই করতে হয়, বাট এটা আমরা ম্যাটেরিয়ালে শিখব। আপাতত আমরা স্কেল করে এটাকে একটু স্কেল করে ধরেন এদিকে টেনে আনুমানিক, এখন বোধহয় ঠিক আছে, ঠিক না? দেখেন করে নিলাম, বাট এটা আমি মডিফায়ার দিয়ে একদম অ্যাকুরেট প্রপোর্শন, মানে আমার ইমেজের যে প্রপোর্শন, সেই প্রপোর্শনে আমি এখানে চাইলে সেট করতে পারি। বাট এখানে আমি সেভাবে না, যে আমরা একটু এই স্কেল করে এটাকে একটা রেফারেন্স হিসাবে সেট করলাম। এখন আমার কাজ হচ্ছে এর উপরে আমি একটা বক্স নিব, এবং সেই বক্সটাকে, যে বলছি না বক্স মডিফাই করে দুনিয়ার সব কিছু করা যায়, তা আমি এটার উপরে একটা বক্স নিব এবং সেই বক্সটাকে মডিফাই করে আমি হাতটা তৈরি করব। বুঝতে পারছেন? আচ্ছা, তা এটা আমাকে বারবার সিলেক্ট হয়ে, আমি যদি এর উপরে বক্স তৈরি করি এবং এটা যদি সিলেক্ট হয়ে আমাকে ডিস্টার্ব করে, তো এই ডিস্টারবেন্স থেকে আমি বাঁচবো কী করে? বাঁচার ওয়ে আছে, যদিও খুব বেশি ডিস্টার্ব করবে এমনটা না। হ্যাঁ, বাট আমি এমন করতে পারি যে এইটা ছবি ঠিকই থাকবে, কিন্তু এটা সিলেক্ট হবে না। তো বলবেন যে এটা ফ্রিজ করে দেওয়া যায়, কিন্তু ফ্রিজ করলে কী হয়? রাইট বাটন ক্লিক করে আমি যদি ফ্রিজ করি, ইমেজটা চলে যাচ্ছে, তাহলে আবার রাইট বাটন ক্লিক করে আনফ্রিজ, এটা না। তাহলে আমি করব কি, এই যে ডিসপ্লেতে যাও, ডিসপ্লেতে যে এখানে এই নিচের দিকে যদি আমরা ফ্রিজ অপশনে যাই, ফ্রিজ অপশনে দেখেন, যখন এটা আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট থাকতে হবে। এখানে একটা কথা বলছি,
শো ফ্রোজেন ইন গ্রে, এই অপশনটা আনচেক করে দিতে হবে। শো ফ্রোজেন ইন গ্রে, এটা আনচেক করতে হবে, মনে থাকবে। অনেক প্যারামিটার, আমাদের কিন্তু স্পিড বাড়াইতে হবে আস্তে আস্তে। এই যে আমি একটু একটু করে কিন্তু স্পিড বাড়াচ্ছি না, এটা আমরা অফ করে দেবো, কিছু করার নেই, কারণ অনেক প্যারামিটার, নাহলে আমরা অনেক কিছু মিস করব না। এটা আনচেক করে দিলাম, শো ফ্রোজেন ইন গ্রে আনচেক করে দিলাম। অ্যান্ড দেন এবার আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এই যে ফ্রিজ সিলেকশন করে দিলাম। এখন এটা ফ্রিজ হয়ে গেছে, বাট আমার ইমেজটা কিন্তু আছে, এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, খেয়াল করছেন? সো এটা কিন্তু আমাকে ডিস্টার্ব করবে না। ফাইন, এবার আমি এটার উপর একটা বক্স নিব, এই যে হাতের তালুর মাপে মোটামুটি এভাবে আমি বক্সটা নিব। এই কিন্তু বক্সটা যে নিলাম, বক্সের ভিতর দিয়ে তো নিচে কিছু দেখা যায় না। এবার করব কি, এই বক্সটাকে আমি এক্স রে মোডে নিয়ে যাব। দেখেন কতগুলা কাজ করতে হচ্ছে, এটাকে আমি এক্স রে মোড, এক্স রে মোডে গেলে কি হবে, আপনি এই বক্সের ভিতর দিয়ে দেখতে পাবেন, বুঝতে পারছেন? এই বক্সের ভিতর দিয়ে দেখা যাবে। এখন এটাকে এক্স রে মোডে নিব কি করে? এক্স রে মোডে নেওয়ার একটা, হ্যাঁ না এটা হচ্ছে না, F3 দিয়ে ওয়্যার ফ্রেম মোড। এই যে হ্যাঁ ঠিকই বলছিলেন, F3 হচ্ছে ওয়্যার ফ্রেম মোড, বাট আসলে আমি ওয়্যার ফ্রেম মোডে, এই যে ওয়্যার ফ্রেম মোডে গেলে আপনার এই ইমেজটাও কিন্তু ওয়্যার ফ্রেমে চলে যাবে, বুঝছেন? পুরো ভিউপোর্ট ওয়্যার ফ্রেম হয়ে গেছে, আপনি তো ইমেজটা দেখতে পাবেন না। সো এটা কিন্তু বিপদ। সো ওয়্যার ফ্রেম না, F3 না, এখানে কন্ট্রোল এক্স, এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলে কন্ট্রোল এক্সে আসবে, কিন্তু অনেক সময় কন্ট্রোল এক্সটা সেট করা নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা এটা ডিসপ্লেতে যাব, সি থ্রো, এই বক্সটা সিলেক্ট করে ওই যে শো ফ্রোজেন ইন গ্রে যেখানে দিলাম তার উপরে দেখেন সি থ্রো আছে, সি থ্রো দিলে দেখেন এটা কিন্তু এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দারুণ না? বোঝা গেছে? বুঝছেন তো না? দেখেন এই যে এটা কিন্তু এখন দেখছেন একটা ট্রান্সপারেন্ট জিনিস হয়ে গেছে। দারুণ। ওকে, এটা এখানে রাখলাম। এবার এটার মধ্যে আমরা একটু সেগমেন্ট তৈরি করব, বিশেষ করে এই হাতের আঙুলগুলো বের করার জন্য আমার 1 2 3 4 চারটা সেগমেন্ট লাগবে। সো উইথের দিকে 1 2 3 4 F4 দিয়ে আমি এটা কিন্তু শো করছি 1 2 3। আচ্ছা, আর এইদিকেও আমার উইথের দিকে, হাইটের দিকে 1। ওকে, এই দিলেই আপাতত চলছে, যতটুকু আমরা দিলাম এতটুকু কাজ করবে, আর বেশি লাগবে না। ওকে ফাইন। কিন্তু এই যে এটাও দেখেন, হ্যাঁ এটাও প্রমিনেন্ট হয়ে গেছে। আমরা চাইলে এটা যদি ডিস্টার্বিং মনে হয়, এই ডিস্টার্বিংটা আমরা বাদ দিতে পারি, সেটার একটা ওয়ে আছে। হ্যাঁ এই দেখেন এই কাজটা আমরা করছি। হ্যাঁ এইখানে এটা ওয়্যার ফ্রেমটা শো করছে, কারণ ওয়্যার ফ্রেম না হলে এখানে কাজ করা মুশকিল। এটা ওয়্যার ফ্রেম শো করছে। এখন এটার ওয়্যার ফ্রেমটা কী করা যায়, এটার আমরা কালারটা চেঞ্জ করে ওয়্যার ফ্রেমটা হয়তো একটু যাতে কম শো করে এরকম কাজ করা যায়, আর নইলে এটা দিয়ে আমরা করতে পারি। এটা খুব একটা ডিস্টার্বিং মনে হবে না। ওকে, এবার এটাকে আমরা কনভার্ট করি এ টেবল পলিতে কনভার্ট করে এখন আমি যে কাজটা করব, ভার্টেক্স মোডে যে প্রথমে এই ভার্টেক্সগুলো ধরে ধরে এই হাতের আঙুলের সাথে আমরা এটা মিলাম। প্রথমে হচ্ছে আমাদের এই যে থামের জন্য এটাকে আমি এই জায়গায় রাখলাম একটা, এটাকে রাখলাম এখানে। দেখেন এখান থেকে এই থামটা বের হয়, খেয়াল করে। এটা কিন্তু একটু অন্যরকম মডেলিং, হ্যাঁ অর্গানিক মডেলিং, তো একটা হিউম্যান হ্যান্ড করছি আমরা, বুঝলেন, যে একটা মানুষের হাত তৈরি করছি। সো এটা অনেক প্রফেশনাল এবং এটার জন্য একটু স্কিলটা ওরকমভাবে আমাদের ডেভেলপ করতে হবে। সো আমি এই যে এখানে একটা আঙুলের শেপের জন্য এই জায়গায় পজিশনগুলো ঠিক করছি ভার্টেক্সের, যেমন এটা একটা পজিশন তৈরি করবে, এখানে এটা একটা পজিশন তৈরি করবে। হ্যাঁ এই ভার্টেক্সগুলো টেনে টেনে আমরা সেই পজিশনের জায়গাগুলো তৈরি করছি। যেমন এটা হচ্ছে এখানে, এই ভার্টেক্সটা এখানে, এই ভার্টেক্সটা এখানে, এটা এখানে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, গুড। আচ্ছা, আমরা চাইলে এখানে না আরেকটা সেগমেন্ট তৈরি করতে পারতাম। এখন এখানে একটা সেগমেন্ট কি করে করব, আমি তো প্রথমে সেগমেন্ট নিই নেই, এটা আরেকটা ওয়ে কমান্ড অ্যাড করতেছি। হ্যাঁ একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়, কিন্তু কিছু করার নেই, একটু কষ্ট করে রেকর্ড থাকবে, মনে রাখবেন। এবার দেখেন আমরা এই যে এজ মোডে যাব, এই এজগুলোকে এভাবে আমরা সিলেক্ট করব। এজগুলো সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে কানেক্ট দেব, এই যে কানেক্ট, তাহলে এজগুলো কানেক্ট হয়ে সে একটা সেগমেন্ট ক্রিয়েট করলো। সো ভার্টেক্স মোডে যাব, এটাতে হইলো কি আমি একটা বাড়তি সেগমেন্ট পাওয়াতে আমার হাতের শেপের সাথে মিলানোর জন্য আমি একটু বাড়তি সুবিধা পেয়ে গেলাম।
হ্যাঁ এই আর কিছু না, এটা না দিলেও চলতো আপাতত। ওকে, এই হচ্ছে বিষয়, আমরা এটা করলাম। এইবার এখান থেকে আমাদের আঙুলটা বের করতে হবে। তো আঙুল বের করার জন্য এই যে এখানে একটা ফেজ আছে, আমরা যদি এই জায়গাটা এবার আসি, দেখেন এরকম একটা কিছু হয়েছে। সো এখান থেকে আমি আঙুল বের করব। আঙুল বের করার জন্য আমার কী করতে হবে, এটাকে এক্সট্রুড করতে হবে। রাইট বাটন ক্লিক করে এক্সট্রুড, ওয়ান স্টেপ এক্সট্রুড, আর প্রেস করে একটু স্কেল ডাউন করলাম, দেন এক্সট্রুড এগেইন, এক্সট্রুড একটু বাঁকা, একটু স্কেল আপ, আবার এক্সট্রুড, একটু স্কেল ডাউন, ইউনিফর্মলি করতে হচ্ছে। আচ্ছা, আবার একটু এক্সট্রুড, স্কেল ডাউন, একই কাজ করছি কিন্তু কঠিন কিছু। এক্সট্রুড, স্কেল আপ, এক্সট্রুড, স্কেল ডাউন, এক্সট্রুড, এক্সট্রুড, শেষ। ওকে, আচ্ছা, তো দেখেন এইখানে কিন্তু একটা আঙুলের মতো একটা শেপ, একটা রিদম মেনটেন করে আমি তৈরি করলাম। দারুণ। এখন এটা আরেকটা কাজ করব, বাকি আঙুলগুলো এভাবে করব না, আমি আসলে এটাকে এখন ডুপ্লিকেট করে অন্যগুলো বানাবো। কীভাবে করব? তার জন্য যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, প্রথমেই আমি এই যে এই হাত যেটা বানাইছি এটাকে শিফট অ্যান্ড ড্র্যাগ ডুপ্লিকেট করে এখানে একটা কপি করে নিই। হ্যাঁ, এই পর্যায়ে প্রফেশনাল কাজে সবসময় আগে সেভ করবেন। যে কোনো সময় মেশিন, সফটওয়্যার ক্র্যাশ করতে পারে, ক্র্যাশ করলে আফসোস করবেন কি হইলো, এটা এতক্ষণ কষ্ট করলাম। তো হ্যান্ড মডেল, ওকে। আচ্ছা, এবার এটাতে যে এই যে পলিগন মোডে যে আমি এই পলিগনগুলো সিলেক্ট করে যথারীতি ডিলিট করে দিলাম, কারণ এইটা এবং এই সাইডটা ডিলিট, এই যে শুধু আঙুলটা রাখলাম, এই যে শুধু আঙুল, কিন্তু আঙুলের পিভট পয়েন্টটা অনেক দূরে আছে। হায়ারার্কিতে যে এফেক্ট পিভট অনলি, সেন্টার টু অবজেক্ট, এবং আমরা এটাকে এরকম একটা জায়গায় একদম বেইজে সেট করে নিলাম। কী করে করলাম আশা করি আপনারা পূর্ববর্তী ক্লাসগুলো থেকে জিনিসটা জেনে গেছে। এটাকে এখানে নিয়ে, হ্যাঁ একটু দ্রুত করতে হচ্ছে আমাদের, কারণ অলরেডি মাত্র 10 মিনিট আছে, যাক আমরা 5-10 মিনিট বেশি নিলেও সমস্যা নাই। এবার এটাকে আমি আরও কপি করে নিচ্ছি। এটার জন্য একটা, দেখেন এটা একটা শর্টকাট ওয়ে, যেটা করলাম এটা এখানে এবং যথারীতি এখানে। ওকে, এবার এগুলাকে একটু পজিশন করে নেই, একটু রোটেট করলাম, ডব্লিউ এখানে থাকুক, হাইট টাইট এগুলো আমরা সব অ্যাডজাস্ট করবো। এটা একটু ছোটো হবে, তো আমরা স্কেলটা চাইলে আগেও করতে পারতাম, এখন করলেও সমস্যা নেই। এটা তো বেশ খানিকটা ছোটো হবে। এটা এই ফর রোটেট। প্রফেশনালরা আরও স্পিডে কাজ করে, বুঝছেন, আপনারাও করবেন। এখন আমরা শিখছি, এই জন্য আমি দেখাচ্ছি একটু স্লোলি, বাট এই কাজগুলো না অনেক ফাস্ট করতে হয়, আপনাদেরও স্পিড চলে আসবে কাজ করতে করতে। এই ফর রোটেট আগের চেয়ে প্রথম ক্লাস পারছেন আপনাদের কাজের, বলেন গতি বেড়ে গেছে না এখন? হ্যাঁ জি, অবশ্যই বাড়বে। জি, আচ্ছা, আমাদের বুড়া আঙ্গুলের ক্ষেত্রে থাম, বৃদ্ধাঙ্গুলি, হ্যাঁ বুড়ো আঙ্গুল বলি আমরা, বৃদ্ধাঙ্গুলির ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের প্রত্যেকটা আঙ্গুলে 3টা করে হাড় আছে। তো এইখানে বৃদ্ধাঙ্গুলিতেও 3টা আছে, একটা ভিতরে ঢোকানো থাকে, যেহেতু একটা ভিতরে ঢোকানো থাকে এরকম ভিতরে আছে। সো আমাদের এই পর্যন্ত আমরা বাদ দিতে পারি, এটা এতটুকু অ্যাকচুয়ালি লাগবে না। সো যেহেতু একটা ভিতরে আছে, আমরা এইটুকু ডিলিট করে দিলাম যথারীতি থামের জন্য, এবং ওর পিভট পয়েন্টটাকে আবার আমরা একটু রিঅ্যাডজাস্ট করে নিচ্ছি পিভট পয়েন্ট এই জায়গায়। ওকে, দেন এটাকে সিলেক্ট করে এখানে আনলাম, ই ফর রোটেট, ডব্লিউ অ্যান্ড আর ফর স্কেল। ওকে, ডব্লিউ। এই কৌশলটা যদি আপনারা বুঝেন, দেখবেন যে এটা দিয়ে আপনারা অনেক ধরনের মডেল আসলে তৈরি করতে পারেন। হ্যাঁ, এটা একদম প্রফেশনাল লেভেলে আমরা যে মডেলগুলো করি তার একটা ওয়ার্ক ফ্লো দেখছেন, যে 3D কাজগুলো অ্যাকচুয়ালি কীভাবে করে, এবং এই কাজগুলো যারা করে তাদেরকে বলা হয় মডেলার। মডেলার একটা প্রফেশন। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো কারো যদি মডেলিং ভালো লাগে, আপনারা মডেলিংটাকেও প্রফেশন হিসেবে নিতে পারবেন, মানে স্পেশালাইজেশন আর ওই যে MBBS-এর পরে, বুঝছেন না? হ্যাঁ, স্পেশালাইজেশন। ওকে, আর ফর স্কেল
দেন এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। আপাতত ডিলিট, কেন ডিলিট করলাম পরে বলছি। এই হাত বানায় এটা আমরা আসলে জোড়া দিব। এখন এই যে এই পার্টটা ডিলিট, কেন ডিলিট করছি, এটা আমি ওয়েল্ডিং করব, বুঝছেন না? ওই যে আমরা ওয়েল্ডিং করছিলাম মনে আছে, সেই ওয়েল্ডিং। হ্যাঁ, ওই যে আমরা যে মগের মধ্যে ওয়েল্ডিং করলাম না, হ্যাঁ ওই ওয়েল্ডিংটা আমরা করব। তো ওয়েল্ডিং করার জন্য হ্যাঁ সেলাই করা যাবে, ওয়েল্ডিংটা করি। দেখেন এটার সাথে এটা আমরা অ্যাটাচ করব। এই কাজটা ভার্টেক্স মোডে যে এখানে আছে টার্গেট ওয়েল্ড, এই যে আমরা মগের দ্বিতীয় মগটার ক্ষেত্রে দেখছিলাম না কিভাবে ওয়েল্ডিং করে। আচ্ছা, এবার চাইলে আমাদের নিচের এই রেফারেন্সটা টেম্পোরারি আমরা হাইড করে রাখতে পারি। তো আমরা এখানে যাব ডিসপ্লেতে, এবং এখানে আছে যে হাইড ফ্রিজ অবজেক্ট, হ্যাঁ এরকম একটা অপশন আছে, হাইড ফ্রোজেন। এই যে হাইড ফ্রোজেন অবজেক্ট। তো ফ্রোজেনটা ইনস্ট্যান্ট হাইড হয়ে গেছে, আবার আনহাইড, হাইড ফ্রোজেন, হাইড আনহাইড। ওকে, এখন দেখেন ভার্টেক্স মোডে যে এখানে যে ভার্টেক্স মোড, এবার এগুলো আমরা কিভাবে জোড়া দিই। টার্গেট ওয়েল্ড, এই যে টার্গেট ওয়েল্ড, এটাকে এখানে একটু ওয়েল্ডিং করছি, ওয়েল্ডিং এগুলো পরে আমরা রিপোজিশন সব কিছুই আমরা ঠিক করতে পারবো ভার্টেক্স আগে জোড়াটা দিয়ে। দেখেন এই যে ইউটিউবের টিউটোরিয়াল কিন্তু আপনাকে হয়তো বা এই যে এই জিনিসগুলো আপনার এর মধ্যে কোশ্চেন করতে পারছেন। সো এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করাটা জরুরি আছে, এটা পরে বলছি। এখানে যাচ্ছি আমরা, এটা ওকে। হ্যাঁ, মোটামুটি আমাদের সব কিন্তু জোড়া দেওয়া হয়ে গেছে। এখন আবার আমরা আমাদের ফ্রোজেনটাকে আনহাইড করব, এবং টপ ভিউ বোর্ডে যে এটার সাথে আমরা এটা কিছু অ্যাডজাস্টমেন্ট করব। যে ভার্টেক্স মোডে যে এখানে যে কিছু কিছু জায়গা একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে, এগুলো এখানে এটা এই জায়গার দিকে আসবে, এই ভার্টেক্সগুলো একটু এদিকে, মানে যতটা এটা রাখা যায়। এই জিনিসগুলোকে ধরে ধরে আমরা একটু অ্যাডজাস্ট করে দেব। এটা একটু এই আঙুলটা দেখেন একদম পুরো বাঁকা হয়ে গেছে, আসলে তো বাঁকা হয় নাই, ওই আঙুলটাই বাঁকা, বুঝছেন? তো কিছু করার নেই, আমাদের যেহেতু রেফারেন্সটা ওরকম, আমাদের তো রেফারেন্সের মতোই বানাইতে হবে, কিছু করার নেই। সো আমরা এটাকে একটু বাঁকা করে ওইটার সাথে যথাসম্ভব আমরা মিলিয়ে দিই, কারণ আমাদের রেফারেন্সটা যদি বাঁকা থাকে, ভুল থাকে, ওইটাই ঠিক। হ্যাঁ, আমাদের রেফারেন্সের সাথেই মিলাইতে হবে, কিছু করার নেই, ধরে ধরে মিলাই দিবেন। এটা এমন কঠিন কোনো কাজ নয়। হ্যাঁ, তাই না? কাজটা কি খুব কঠিন মনে হচ্ছে? মোটেও না। হ্যাঁ, ইজি, গুড, এটা পারবেন সবাই, আশা করি এটা পারবেন। ওকে, ফাইন। এইবার ধরেন যাই হয়েছে, আমরা এগুলো পরে আরও অ্যাডজাস্ট করতে পারবো। এতটুকু করার পর আমাদের ভিউ বোর্ডে এই শো ফ্রোজেন অবজেক্ট, আমি এদিকে দেখতেছি 4 মিনিটের মধ্যে দেখি শেষ করা যায় কিনা এই পার্টটা। অন্তত চিত্র অফ করে দিলাম। এইরকম দেখছেন রোবটের মতো হাত হয়েছে না? বলবেন যে এটা তো রোবট হ্যান্ড, কিন্তু যখন আমরা এটার মধ্যে টার্বো স্কুইড না, সরি কি বলছিলাম, টার্বো স্মুথ, এই দেখছেন, টার্বো স্মুথ, এত দ্রুত এত সুন্দর হয়ে গেল, এই যে বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা কাজ একটু আছে, সেটা হচ্ছে এইচ F4। অ্যাকচুয়ালি এই যে এই ভার্টেক্সগুলো কন্ট্রোল, এই সবগুলো ধরে ধরে এটা হচ্ছে ফাইন টিউনিং, এগুলাকে একটু উপর দিকে টেনে দিতে হয়, বুঝছেন? আমাদের এই যে হাতের কর আছে না, মানে হাতের একটা পিঠ ভিতরের দিকে আর একটা বাইরের দিকে, ভিতরের দিকটা বানানোর জন্য ওইটা একটু কিন্তু ভিতরের দিকে দাবানো থাকে। ডাবল ক্লিক করে হাতের কর বানানোর জন্য এগুলোকে আমি একটু উপরে টেনে দিচ্ছি। এগুলো আপনি কোনো টিউটোরিয়াল কোথাও এভাবে হয়তো বা এভাবে নাও পেতে পারেন, কারণ এটা আমি আমার কাজের অভিজ্ঞতার মাধ্যমে যেভাবে দ্রুত কৌশলগুলো বের করছি, এই দেখছেন হাতের কর তৈরি হইল, বোঝা গেছে?
এদিকে হাতের ভিতর দিক, এটা হাতের উপর দিক, জি স্যার। ক্লিয়ার? ভিতর দিক উপর দিক দেখেন একটা মোটামুটি একটা কার্টুন টাইপের হ্যান্ড হয়তো বা আমরা বানায় ফেললাম। এবং যখন আমরা এটার মধ্যে টেক্সচারিং করব, এগুলো হচ্ছে আরও অ্যাডভান্স লেভেলে, সেই পর্যায়ে যখন আমরা যাব তখন আমরা কিন্তু এটার মধ্যে যখন আমরা এটা অ্যাসাইন করব, অ্যাসাইন করে এই জায়গাটায় যে এটা ধরেন আমরা এখানে এটাকে একটু এগুলো ফটোশপে যে ইমেজটাকে আসলে আমাদের একটু সেটেল করতে হয় ইমেজটা। এটার মধ্যে এখানে ইউভিডব্লিউ একটা ম্যাপিংয়ের ব্যাপার আছে, ইউভিডব্লিউ ম্যাপ বলে, যে ইউভিডব্লিউটা এখানে অ্যাসাইন না করলে অ্যাকচুয়ালি হয়তো বা এই জিনিসটাই হবে না। এটা আপনাদের এই মুহূর্তে দরকার নেই, তারপর আমি একটু দেখায় রাখতেছি ইউভিডব্লিউ ম্যাপ। এখন হ্যাঁ ও ভাই বুঝতে পারছেন? স্যার পুরো ডুপ্লিকেট হাত হয়ে গেছে। ওকে ওকে টাটা দিবে, ওই হাতের লেখাটাকে আছে যে ওই ইমেজের মধ্যে ছিল, এগুলো আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবো, দিস নট, এটা কোনো বিগ ডিল না। কিন্তু হাতের উল্টা সাইডে আমাদের উল্টা সাইডের ইমেজ নিতে হবে, এই জন্য আমি উল্টা সাইড দেখাচ্ছি না, ওইখানে একটা প্রবলেম আছে। তো আমরা ভিতর একটা ইমেজ নিচ্ছি ভিতর সাইডে, আপনাদের হাতের এই সাইড দুটো ইমেজ লাগবে, বুঝছেন? কীভাবে সেট করবেন এটা আমরা ফিউচারে শিখে নিব। দেখেন কিছু হাত এই যে উপরের সাইড আছে, ভিতরের সাইড আছে, এই জন্যই আছে, বুঝতে পারছেন? এই যে এটা লাগবে, এটা লাগবে, কারণ এখানে যেমন এটা দিচ্ছে আমি ওই পাশেও কিন্তু একই জিনিস দেখব, এই জন্য এটা অড লাগবে, আমি এই জন্য ওই সাইড দেখাচ্ছি। বাট আপনারা তো বিষয়টা বুঝলেন, ক্লিয়ার? বুঝছেন? দেখেন ঠিক এখনও 1 মিনিট বাকি আছে, এটা আমি টার্গেট করছি যে এই সময়ের মধ্যে শেষ করবো, এই সময়ের মধ্যে। তো এগুলো কিন্তু আমরা টাইম সেট করে যে এটা আপনারা দেখবেন কত দ্রুত কাজটা করা যায়। এই যে এখনও 10টা 11টা বাজতে 1 মিনিট বাকি আছে। আচ্ছা, তো যাই হোক, ইমেজ সেট করতেই হবে, নট নেসেসারি। এটা আমি বাড়তি বলছি, যদি আপনারা এটা করতে না চান কিচ্ছু যায় আসে না, এটা আমাদের দরকার নেই আপাতত, বুঝছেন? আপাতত আমরা মডেলটা বানাই, দ্যাটস অল। মডেলটা যদি আপনারা ঠিক মতো বানাইতে পারেন তাহলেই হবে, আপনারা এই পর্যায়ে বানান, দ্যাটস অল, এই পর্যায়ে। এটাও কিন্তু ভালো, তাই না? কি বলেন? এটাই বানান, এরকম করতে হবে না এখন, কারণ ইয়েতে যাওয়ার দরকার নেই। আপনারা এরকম হাত প্র্যাকটিস করবেন, হাত বানাইতে পারলে পায়েরটাও প্র্যাকটিস করতে পারবেন, যদিও পাটা একটু অন্যরকম, একটু অল্প স্বল্প প্র্যাকটিস করলে পাটাও পারবেন, অসুবিধা নেই। আপাতত হাতের বিষয়টা বানিয়ে দেখতে পারেন। তাহলে আমাদের হোম টাস্ক কী থাকলো? হাত বানানো, আর ওই যে হাতের আঙুল পর্যবেক্ষণ করতে হবে, বলছিলাম না? হাতের ইন্ডেক্স বড় নাকি রিং ফিঙ্গার বড়? হ্যাঁ, আমাদের যেন হাত দেখে বলতে না ইন্ডেক্স বড় না রিং ফিঙ্গার বড়, কোনটা বড় সেটা আমরা হ্যাঁ, যার হাত রেফারেন্স যার আছে সুন্দর করে ছবি তুলবেন, ফটোশপ ছবি কাটবেন, কেটে রেফারেন্স হিসেবে নিজের হাতটা বানাবেন, ঠিক আছে? যার হাত বানাবেন। বলেন স্যার, একটা কোশ্চেন ছিল। এর আগে স্যার আপনি বলছিলেন যে ফটোশপ থেকে যে একটা ডকুমেন্ট এখানে কিভাবে নিয়ে আসবে, ফটোশপ থেকে একটা 2D কিভাবে না 3D করতে পারি, তাই না? জি জি। আচ্ছা, হ্যাঁ জি স্যার, ওইটা মানে একটা ভেক্টর ফাইল হ্যাঁ, যেরকম ওই লাইন দিয়ে স্যার লাইন, ওইটা পেন টুল দিয়ে যা আঁকবেন ওইটাই নিয়ে এসে ওইটা তো আপনি একটা 2D লাইন, সেই 2D লাইনকে এক্সট্রুড করে 3D, তার থেকে বক্স থেকে করা বেটার। হ্যাঁ, তো ওইটা লোগো করার জন্য ভালো। আমরা যদি কোনো লোগো তৈরি করতে চাই দেন ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। এই যে ধরেন এখানে গেলাম আমরা, ওকে, এখানে দেখেন এখানে ধরেন আমরা কোনো একটা ডিজাইন কিছু একটা, আমি এমনি জাস্ট কিছু একটা বানিয়ে নিচ্ছি, কোনো কি বানাবো, কিছু একটা কি বানানো যায় বলেন?
কিছু একটা বানাই। কবুতর। কবুতর, আচ্ছা কিছু চিন্তা করিনি। আচ্ছা যাই হোক, পাত এটা চাইলে পরে আপনারা যদি এডিট টেডিট করতে চান। দেখ আমাদের শেপটা কোনো ফ্যাক্টর না, আমি আপনাদের মূল নিয়মটা দেখাবো তো সেই জন্য আমি শেপ নিয়ে ওরিড না, এটা যেমন আছে থাক। ওকে, এটা একটা পাত না, পাত। ওকে, এখন আর এই পার্টটা যদি আমি এক্সপোর্ট পার্ট টু ইলাস্ট্রেটর, ওয়ার্ক পাথ, ওকে, দেন পার্টটাকে যদি নিয়ে যাই পিসি সার্ভিনাল, সরি এটা পিএস থেকে আসছে, পিএস নাম দিলাম, সেভ এআই ফাইল। দেখেন এআই ফাইল হিসেবে এটাকে এক্সপোর্ট করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমি চাইলে এখানেও নিয়ে আসতে পারি, অথবা এটা আমরা রিসেট করতে পারি। দেন এখানে আমি ইম্পোর্ট, ফাইল থেকে ইম্পোর্ট, হ্যাঁ ফাইল থেকে ইম্পোর্ট। ওকে, এআই ফাইল, এআই, হ্যাঁ ইলাস্ট্রেটর ফাইল কিন্তু, হ্যাঁ মার্জ অবজেক্ট, সিঙ্গেল অবজেক্ট হিসেবে। দেখেন লাইনটা চলে এসছে, বুঝতে পারছেন? ক্লিয়ার, ভেরি সিম্পল। তো আপনারা ভয়ের মনে ট্রাই করেন, এবার এটা এক্সট্রুড করেন, হ্যাঁ তো এক্সট্রুড করেন, এর তো কোনো ব্যাপার নেই। এই যে তো আপনারা কত সহজে লোগো বানিয়ে ফেলতে পারতেছেন, ঠিক বুঝছেন? এর কোনো ব্যাপার না। আমার সিস্টেমটাই তো দামি নেই। আচ্ছা, এটা ইম্পোর্ট করলেই হয়। আচ্ছা, তো যাই হোক আমাদের এই ক্লাস, আজকের ক্লাসটা এই পর্যন্তই। হ্যাঁ, তো হোমওয়ার্কটা কি থাকবে আমাদের? হাত তৈরি, আপনারা এই যে জগ, তারপরে কাপ, বিভিন্ন ধরনের কাপ, স্পুন, হ্যাঁ এগুলো, এবং আয়রনের ফার্নিচার। আর এটা ইম্পর্টেন্ট যে আয়রনের ফার্নিচার বানাবেন, চেয়ার বানাবেন, কিন্তু অনেক ধরনের মডেল তৈরি করা দেখলাম, যেগুলো দেখলাম এগুলো তো করবেনই, এর বাইরেও করবেন আপনারা। আমি দেখছি কি যে বাইরের খুব কম জিনিস করছেন, মানে আমি যা দেখাই ওইটাই হয়তো করেন, এটা তো করবেনই, এটা তো আমি ফর্মুলা দেখাচ্ছি, সূত্র তো দেখবেন, কিন্তু অঙ্ক তো করতে হবে দু একটা, না দু একটা অঙ্ক করার দরকার না বলেন?